So first of all, welcome everyone to Exam Junction. আজকে আমরা কি করব সেটা হলো, ধরো আগের দিন আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর উপরে কয়েকটা এমসিকিউ দেখব, যে দেখবো তোমরা কেমন একটু পড়াশোনা করছো কিনা সেইটা বোঝার জন্য কয়েকটা এমসিকিউ দেখব। তারপরে যেটা করব আজকের যেটা মেইন টপিক সেটা হলো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ ফাইনালি। ওকে okay, so like every day, take a copy and a pen, make notes. আর জানোই তো এটা বলেছি আগের দিনে। ওকে, সো শুরু করি। আগের দিন তুমি ছিলে না অসীম? ওকে ওকে, আগের দিন আমরা আগের দুটো চ্যাপ্টার করেছিলাম, যে দুটো হলো তোমার প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড তার আগেরটা যেমন হচ্ছে আমাদের salient features of the কনস্টিটিউশন। এই দুটো চ্যাপ্টার আগের দিন হয়ে গেছিল। সো সেইটার উপরে আজকে আমরা কিছু একটু আলোচনা করব। জাস্ট এ মিনিট। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ। Which one of the following is not a salient feature of the Constitution of India? Written constitution and supremacy of the constitution, quasi-judicial structure, committed judiciary, distribution of power. কোনটা আমাদের স্যালিয়েন্ট ফিচার নয় আমাদের কনস্টিটিউশনের? তোমরা জানো, আমাকে আনসারে লিখে দেখি কেমন মনে আছে। আশা করি পারবে সবাই। ভেরি ইজি কোশ্চেন ইটস অ্যাকচুয়ালি। হুইচ ইজ নট আ স্যালিয়েন্ট ফিচার অফ আওয়ার কনস্টিটিউশন? আমাকে জানাও যে কোনটা কনস্টিটিউশনের স্যালিয়েন্ট ফিচারের মধ্যে পড়ছে না। এনিওয়ান? রিটেন কনস্টিটিউশন। ওকে ওকে, চারটে অপশন হলো রিটেন কনস্টিটিউশন, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, কমিটেড জুডিশিয়ারি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। আর 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 সাতজন আছো, বাদ বাকিরা বলো। আর ওকে, বেশিরভাগ তোমরা যারা বলেছো তাদের মধ্যে মোস্ট অফ দেম বলছো ডি, তাই তো? আই মিন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। সো ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলতে তোমরা কি বোঝো? বেসিক্যালি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হলো সেইটা যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন নেই, পাওয়ারটা কনসেন্ট্রেটেড পাওয়ার নয়। আমাদের দেশের যত রকম অধিকার আছে, কোনো একটা বিষয়ের ওপরে, কোনো একটা সাবজেক্টের ওপরে যে ল বানানোর অধিকার আছে, সেটা কি শুধুমাত্র আমাদের পার্লামেন্টের কাছে রয়েছে? সেটা কি শুধু পার্লামেন্টের কাছে রয়েছে? না, সেটা শুধু পার্লামেন্টের কাছে নেই। যে যে লিস্টগুলো রয়েছে, যেমন সেন্ট্রাল লিস্ট, ইউনো আমাদের স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, সো পাওয়ারটাকে ভাগ করে দেওয়া হয়েছে, কোনো একটা জায়গায় কিন্তু একসাথে কনসেন্ট্রেটেড নেই। সুতরাং ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার এটা রয়েছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। আচ্ছা, ওকে, রাজীব বলছো এসসি, কিন্তু আমি বুঝতে পারলাম না এসসি বলতে কি বোঝাতে চাইছো। আচ্ছা, বেসিক্যালি এটার আনসার যেটা হবে, দেখো আমি একটা একটা করে বলছি। নো, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলতে পাওয়ার তো সব কোর্টের কাছে একসাথে করে দেওয়াই আছে, অসুবিধা কি আছে? দেখো, রিটেন কনস্টিটিউশন, ইট ইজ অবভিয়াসলি আমাদের রিটেন কনস্টিটিউশন, সো এটা হওয়ার কোনো চান্সই নেই। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, ইয়েস, আওয়ার কনস্টিটিউশন, এভরি ওয়ান হ্যাজ টু অ্যাবাইড বাই আওয়ার কনস্টিটিউশন, সো সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন এটাও আছে।
কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, কেউ একজন বিও বলেছো। কোয়াসি ফেডারাল স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে? আগের দিন যেটা বারবার করে বলা হলো যে আমাদের যে সিস্টেমটা আছে, আমাদের কনস্টিটিউশন ইজ আ ফেডারাল সিস্টেম বাট উইথ ইউনিটারি বায়াস। মানে ফেডারাল সিস্টেম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলেও আমাদের যে কনস্টিটিউশন, সেই যে তার প্রভিশনগুলো ফলো করলে দেখা যাবে যে তার অধিকাংশটাই কিন্তু সেন্টারের দিকে টিল্টেড রয়েছে, সেন্টারের দিকে রয়েছে বেশিরভাগ পাওয়ারটা। সো কোয়াসি ফেডারাল স্ট্রাকচার এটা কি বলা হচ্ছে যে ফেডারাল কিন্তু তার মধ্যেও একটা কিছুটা বেশি সেন্টারের দিকে রয়েছে। সো কোয়াসি ফেডারাল, টোটালি ফেডারাল নয়, এটাও আমাদের কনস্টিটিউশনের একটা স্যালিয়েন্ট ফিচার। তারপরে কি আছে? কমিটেড জুডিশিয়ারি। এই জায়গাটা দেখো তোমরা, কমিটেড জুডিশিয়ারি বলতে কি বোঝো? ফার্স্ট অফ অল এই কমিটেড জুডিশিয়ারি বলতে, যেহেতু আই ডোন্ট নো তোমরা জানো কি না, আমি ধরে নিচ্ছি কমিটেড জুডিশিয়ারি বলতে যা বোঝায় সেটা তোমরা জানো না, আমি ধরে নিচ্ছি। কিন্তু এখানে তুমি বাদ বাকি তিনটে অপশানকে এলিমিনেশন করে এটা হবে না, এটা হবে না, ডিস্ট্রিবিউশন পাওয়ার এটাও হবে না, কারণ এগুলো সমস্ত কিছুই আমাদের কনস্টিটিউশনের প্রভিশনে রয়েছে। তাহলে অবভিয়াসলি একটা যে আনসার বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কমিটেড জুডিশিয়ারি। যদি তোমরা নাও জানো যে কমিটেড জুডিশিয়ারি বলতে কি বোঝায়, তবুও কিন্তু এটা খুব ইজিলি করা সম্ভব। ওকে দাঁড়াও, এখন সুব্রত মেসেজ করছে, ঢুকতে পারছি না, ওয়েট আ মিনিট। ওয়েট আ মিনিট। সো যেটা বলছিলাম, তো কমিটেড জুডিশিয়ারি, বেসিক্যালি কমিটেড জুডিশিয়ারি কি? কমিটেড জুডিশিয়ারি হলো সেইটা যেই জুডিশিয়ারি তোমার যে গভর্নমেন্ট যে পলিসি বানাবে সেই পলিসিটার ওপরে ডিপেন্ড করে সে তার জুরিসডিকশনটা সেই পলিসির ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ তার কি করবে না করবে কোর্টের সিদ্ধান্ত গভর্নমেন্টের পলিসির উপর ডিপেন্ড করছে, সেটাকে বলা হচ্ছে কমিটেড জুডিশিয়ারি। কিন্তু আমাদের তো সেরকম নয়, আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যেটা লয়ে রয়েছে সেটাই আমাদের জুডিশিয়ারি করবে। সো অবভিয়াসলি কমিটেড জুডিশিয়ারি ইজ নট আওয়ার salient feature of our constitution. সো এটা ছিল একটা কোশ্চেন। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কোশ্চেন, টপিকগুলো মেমোরাইজ করতে হবে, যে হেডলাইনগুলো আছে, কি পয়েন্টসগুলো আছে, কি ওয়ার্ডসগুলো আছে, রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এই যে পয়েন্টসগুলো, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস পয়েন্টস। কোয়ালিটি শুধুমাত্র কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলেই হবে না, তার সাথে মেমোরাইজেশন পাওয়ারও দরকার। সো এটা তোমাদের একটু মেমোরাইজ করতেই হবে যে সমস্ত স্যালিয়েন্ট ফিচারগুলো কী কী আছে, ডিটেলে না মনে থাকলেও কিওয়ার্ডসগুলো। ওকে, এনিওয়ে, নেক্সট। So committed judiciary is the answer. Let's see the next one. The philosophical postulates of the Constitution of India are based on. Philosophical postulates of the Constitution of India are based on Nehru Report or Objective Resolution of Pandit Nehru, Mahatma Gandhi's article Independence in Young India, and the next one Indian National Congress's resolution. Okay. এটা সবাই পারবে, এটা সবাই পারবে, ইটস আ ভেরি ইজি অ্যাকচুয়ালি। অবজেক্টিভ রেজলিউশন অফ নেহরু, ভেরি গুড। তাহলে অবজেক্টিভ রেজলিউশন যেটা নেহরু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রেখেছিলেন, সেই যে অবজেক্টিভ রেজলিউশন, সেটাই পরবর্তীকালে কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে ফিলোসফিক্যাল বেস সেইটা তৈরি করেছে। আমাদের কনস্টিটিউশনের যদি একটা নির্যাস বার করা হয়, সেটাকে যদি আমাদের অবজেক্টিভ রেজলিউশনের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে একেবারে মিলে যাবে, তাই না? সুতরাং অবজেক্টিভ রেজলিউশন অফ, এটাই হলো আমাদের কনস্টিটিউশনের ফিলোসফিক্যাল আইডিয়া। ওকে, সো দিস ওয়াজ সাম টু কোশ্চেন্স ফ্রম দ্য লাস্ট ডে। আমরা এই ধরনের আরও কোশ্চেন নিয়ে যখন আমাদের এই পার্টটা শেষ হবে, মানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এইটুকু যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা একটা এমসিকিউর উপরে একটা টেস্ট নেব। আমরা একটা টেস্ট নেব, দেখব তোমাদের কত পর্যন্ত প্রিপারেশন কেমন চলছে। সুতরাং প্রতিদিন পড়তে থাকো আর রিভিশন করতে থাকো, টেস্ট কিন্তু হবে। ওকে, নেক্সট। সো আজকের এটা তো আজকের অ্যান্সার বলে দিলাম, শুরু করি। তো দেখো, ফার্স্ট অফ অল ইট ইজ আওয়ার
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন হবে অবশ্যই। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। সো আজকে থেকে যে আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে, আজকে থেকে তোমার আর্টিকেল 1 থেকে শুরু হচ্ছে, এবং পরপর পরপর কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেল ওয়াইজ কিন্তু ক্লাস আমি চালাবো। মানে আর্টিকেল 1 থেকে শুরু হচ্ছে, আর্টিকেল 11 পর্যন্ত আজকে হবে, তারপরের দিন আবার ঠিক 12 থেকে আরম্ভ হবে। ওকে, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে আরম্ভ হবে আর নেক্সট ডে থেকে। সুতরাং সুতরাং পার্ট 1 আর্টিকেল 1 to 4 এটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল ওয়াইজ যাব। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখি আর্টিকেল 1 এ কি বলছে। ওকে, না ফোকাস অন আর্টিকেল 1, দ্যাটস ইট, আর কিছু মাথায় রাখার দরকার নেই। আর্টিকেল 1। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্ট নাম্বার, যে কোন পার্টে আছে আমাদের কনস্টিটিউশনে। পার্ট কতগুলো আছে, কে বলতে পারবে যে পার্ট কতগুলো আছে? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আওয়ার কনস্টিটিউশন টুডে? Yeah, 25 parts are there. So the part 1 deals with our what? Union and its territory. Fine. Part 1 article 1 থেকে 4। ভেরি গুড। নেক্সট আর্টিকেল 1 এবার কি বলছে দেখো। দ্য ফার্স্ট লাইন যেটা তোমরা পাবে তোমাদের বইতে সেটা হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এখানে দুটো নাম বলা হচ্ছে, ইন্ডিয়া এবং ভারত। তাহলে এখানে দুটো নামের প্রয়োজন কী ছিল? ফার্স্ট অফ অল, যে দুটো নাম কেন? কারণ এ দেখো, বহু দিন থেকে আমাদের দেশের নাম চলে আসছে ভারত, হিন্দুস্তান, এই ধরনের কিছু। সো যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এইটা প্রপোজ করা হলো যে না, ভারত বা হিন্দুস্তান নয়, ইন্ডিয়া করা হবে, তখন যে সমস্ত মেম্বার ছিলেন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল। তারা কেউই এই মতে সম্মত হতে পারছিল না। মানে ফাইনালি এটা কেউ সিদ্ধান্ত নিতে পারছিল না যে ইন্ডিয়া হবে। সেই জন্য অ্যাট লাস্ট এটাই সিদ্ধান্ত করা হলো যে ঠিক আছে, ইন্ডিয়াও থাক, ভারত থাক। সো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। সো এটা থেকে হচ্ছে নাম বোঝা গেল। আর তার সাথে কি আছে, দ্য আর্টিকেল 1 ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ দ্য ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস মিনস আমাদের ভারতে যতগুলো স্টেট আছে সেই স্টেটের একটা ইউনিয়ন হবে আমাদের এই টোটাল কান্ট্রি, যে ভারত রাষ্ট্র যেটাকে বলা হচ্ছে। দ্যাট কান্ট্রি, দিস নেশন ইজ দ্য ইউনিয়ন অফ সেভারাল স্টেটস। বাট কোথাও কিন্তু এই শব্দটা ইউজ করা হয়নি যে দিস ইজ আ ফেডারেশন, যেটা ইউএস এর ক্ষেত্রে ইউজ করা হয়েছে। ওকে, কোথাও কিন্তু এই ফেডারেশন সাউন্ডটা ইউজ করা, ফেডারেশন ওয়ার্ডটা ইউজ করা হয়নি। কেন? কারণ অ্যাজ পার আওয়ার ডক্টর বি আর আম্বেদকর, হি সেইড যে ফেডারেশন মিনস এইরকম যে তারা কোনো একটা এগ্রিমেন্টের মাধ্যমে একসাথে এসে যুক্ত হয়ে তারা একসাথে রয়েছে এবং তাদের হেড কোনো একটা সেন্টার। বাট ইন দ্য কেস অফ ইন্ডিয়া দিস ইজ নট এনি কাইন্ড অফ এগ্রিমেন্ট। এটা কোনো এগ্রিমেন্ট নয়, এইটা সম্পূর্ণ একটা ভারত দেশ, যেইটার অংশ হলো এই ছোট ছোট কিছু স্টেট। সুতরাং ভারত মানে সম্পূর্ণ রাষ্ট্রকে বোঝাচ্ছে, এবং তার মধ্যে যেমন কিছু কিছু পার্ট থাকে সেই রকম ছোট ছোট পার্ট হলো এই স্টেটগুলো। সুতরাং দিস ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস, নট আ ফেডারেশন লাইক ইউএস। ক্লিয়ার? নেক্সট এইবার দেখো, তাহলে এটা থেকে আমরা কি কি জানতে পারলাম? ফার্স্ট অফ অল, আর্টিকেল 1 থেকে আমরা জানতে পারছি দ্য নেম অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য টাইপ অফ পলিটি, যে আমাদের পলিটিটা কী ধরনের, সেই টাইপটা আমরা সেই টাইপটা আমরা জানতে পারছি। ওকে ওকে 3 টাইপস অফ টেরিটরি আর দেয়ার। কীরকম 3 টাইপস অফ টেরিটরি? নাম্বার 1, স্টেটস, আমাদের যতগুলো স্টেট রয়েছে, ইউনিয়ন টেরিটরিজ, ইয়েস ইউনিয়ন টেরিটরিজ, অ্যান্ড অ্যাকোয়ার্ড বাই দ্য স্টেটস। স্টেট মিনস হেয়ার ইন্ডিয়া। সো কালকে যদি আমরা মনে করো পাকিস্তানের কিছুটা জায়গা দখল করে নিই, তো সেইটাও কিন্তু আমাদের টেরিটরির মধ্যেই ধরা হবে। ওকে, সো সেই জন্য আমাদের টেরিটরিকে 3টে ভাগ করা হচ্ছে, স্টেট, ইউটি অ্যান্ড দ্য এরিয়া অ্যাকোয়ার্ড বাই দ্য স্টেট। ফাইন, তাহলে এইটা মানে প্রত্যেকটা লাইন থেকে একটা করে কোশ্চেন হওয়া সম্ভব ইন ইউর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেইনস, যে কোনটা থেকে টেরিটরি বলতে কি বোঝানো হয়েছে, স্টেটস, ইউটি বা এইরকম আরও 2-3টে অপশান দিয়ে দিতে পারে। সো উত্তর কিন্তু হবে স্টেটস, ইউটি অ্যান্ড দ্য এরিয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য স্টেট। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা তোমাদের বই থেকে বুঝতে হবে, নেক্সট পয়েন্ট ইজ টেরিটরি অফ ইন্ডিয়া ইজ মাচ মোর গ্রেটার দ্যান ইউনিয়ন অফ ইন্ডিয়া। মানে
ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে কি বোঝানো হচ্ছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে আজকে আমাদের হাতে যতগুলো, আমাদের রাষ্ট্রে যতগুলো স্টেট আছে, যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, সেই কটাকে মিলে তৈরি হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে যে আজকে আজকে যদিও আমাদের আজকে যদিও আমাদের হাতে এই ইউনিয়ন আই মিন স্টেটস আর ইউটি আছে, কিন্তু কালকে যদি আমরা মনে করো নেপালটাকে আমাদের মধ্যে নিয়ে নিই মেবি, তাহলে সেইটা কিন্তু টেরিটরির মধ্যে পড়বে। সো টেরিটরি অফ ইন্ডিয়া ইটস আ ভেরি বিগ পার্সপেক্টিভ অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ রিলেটিভলি ন্যারোয়ার পার্সপেক্টিভ। ওকে, আচ্ছা, এছাড়া এবার দেখো কি কি ভাবে আমরা আমাদের ইন্ডিয়া আর অন্যান্য টেরিটরিকে অ্যাকুইজিশন করতে পারে, অ্যাকোয়ার করতে পারে, কি কি প্রসেস আছে। সেশন হতে পারে, অকুপেশন হতে পারে, কনকোয়েস্ট হতে পারে, সাবজুগেশন হতে পারে। এগুলো ভেরি বেসিক জিনিস, বইতে সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলে। কি কি কোন কোন স্টেট অথবা কোন কোন এখন যেমন ধরো গোয়া স্টেট হয়ে গেছে, তো কোন কোন মানে ইউটিগুলো বা গোয়া বা অন্যান্য যে সমস্ত স্টেট রয়েছে সেইগুলো কি কিভাবে আমাদের ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে, বা কোন কোন স্টেটগুলো কোন কোন ইউটিগুলো যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে, অর্থাৎ পরবর্তীতে অ্যাকোয়ার করা হয়েছে ওই জায়গাগুলো। এই নামের যে লিস্ট তোমাদের বইতে রয়েছে সেটা কিন্তু মুখস্থ করতে হবে অবভিয়াসলি। খুব ফেভারিট কোশ্চেন হতে পারে তোমাদের এক্সামিনারের ইন ইউর এক্সাম। ওকে, সো দিস ইজ ইট। সো আর্টিকেল 1-এ দেখো আরেকবার বলে দিই তাহলে কি কি হলো। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যান্ড ইট ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস। এই দুটো জিনিস ক্লিয়ার হচ্ছে আর্টিকেল 1 থেকে, নাম অ্যান্ড দ্য টাইপ অফ পলিটি। ক্লিয়ার? নাও মুভ অন টু দ্য আর্টিকেল 2। আর্টিকেল 2 কি বলছে? অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, admission or establishment of new states, parliament may by law admit into the union or establish new states। তাহলে দেখো admission or establishment of new state, this is the most important thing। ওকে, অ্যাডমিশন অ্যান্ড অর এস্টাবলিশমেন্ট। আজকে কালকে যদি আমাদের দেশ এনি পার্ট অফ দ্য কান্ট্রি অফ আওয়ার ওয়ার্ল্ড যদি অ্যাকোয়ার করে, সেইটা কোন আর্টিকেলের আন্ডারে আমরা আমাদের দেশের মধ্যে সাথে যুক্ত করতে পারবো সেইটাকে ডিফাইন করার জন্য আর্টিকেল 2-তে কনস্টিটিউশনে বলা হয়েছে যে ইন্ডিয়া হ্যাজ দ্য অ্যাবিলিটি টু, আর পার্লামেন্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ফর দ্য ফর ডুইং দ্য অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। ওকে, নিউ স্টেটের অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট হতে পারে আর্টিকেল 2-এর আন্ডারে। ক্লিয়ার? আর্টিকেল 3-ও অনেকটা এরকম কথাই বলছে। কি বলছে? ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এক্সিস্টিং স্টেটস। এই জায়গাটায় কনফিউশন হওয়া ভেরি ভেরি ন্যাচারাল, যে আর্টিকেল 2-ও বলছে এস্টাবলিশমেন্ট, আর্টিকেল 3-ও বলছে ফরমেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট, তাহলে কোনটা কি সম্পর্কে বলছে? নাও মেক ইট ক্লিয়ার। আর্টিকেল 2-এ আমরা যখন আর্টিকেল 2 নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নিউ স্টেটস, যদি আমরা কোনো একটা নতুন জায়গা আমরা আমাদের হাতে অ্যাকোয়ার করি সেইটা হবে আর্টিকেল 2-এর আন্ডারে। আর্টিকেল 3 যখন আমরা আর্টিকেল 3 নিয়ে কথা বলবো সেইটা কোনো নতুন স্টেটের কথা নয়, এক্সিস্টিং স্টেটস, যেই সমস্ত স্টেটগুলো আমাদের রয়েছে, যতগুলো স্টেট রয়েছে সেই স্টেট নিয়ে যদি আমরা তাদের বাউন্ডারি কমানো বাড়ানো, দুটো স্টেটকে একসাথে মার্জ করে একটা নতুন স্টেট বানানো, একটা স্টেটকে ভেঙে দুটো স্টেট করে দেওয়া, এই সমস্ত জিনিস যদি করি সেই পাওয়ারটা আমাদের পার্লামেন্ট পাচ্ছে আর্টিকেল 3-এর আন্ডারে। ক্লিয়ার? সো আর্টিকেল 2 ডিলস উইথ দ্য নিউ স্টেটস অ্যান্ড আর্টিকেল 3 ডিলস উইথ দ্য এক্সিস্টিং স্টেটস। এই জিনিসটা ভালো করে মাথায় গেঁথে নাও। এখান থেকে তোমাদের গুলিয়ে দেওয়ার জন্য দুটোকে পাশাপাশি কোশ্চেন দিতেই পারে, ভেরি ভেরি ইজিলি কোশ্চেন আসতে পারে। Okay, so Article 3 is talking about establishment and formation of new states from the existing states. কি কি ভাবে হতে পারে, এটা কি কিভাবে সম্ভব? As our constitution says, form a new state by separation of territory from any state, separation of territory from any states, or by uniting two or more states। মানে আজকে যদি আমাদের পার্লামেন্ট মনে করে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দুটো ভাগ করে একটা নর্দার্ন পার্ট একটা সাদার্ন পার্ট বানিয়ে দিতে পারে, কেউ আটকাতে পারবে না। ওকে, দিস পাওয়ার হ্যাজ আওয়ার পার্লামেন্ট হ্যাজ দিস পাওয়ার। আচ্ছা, এইটা একরকম হতে পারে।
আরেক রকম কি কি হতে পারে, আজকে ধরো বিহার আর ঝাড়খণ্ডকে একসাথে জুড়ে দিয়ে হয়তো একটা নতুন কিছু নাম দিয়ে দিল, তাহলে দুটো স্টেটকে ইউনাইটিং টু অর মোর স্টেটস, দুটো স্টেটকে একসাথে করে আম, দুটো স্টেটকে একসাথে করে যখন আমরা কোনো একটা নতুন স্টেট তৈরি করছি, সেটাও কিন্তু আর্টিকেল 3 এর আন্ডারেই আসবে। ওকে, এটা ছিল নতুন স্টেট তৈরি করা। এছাড়া আর কি, আমাদের পার্লামেন্ট, আওয়ার পার্লামেন্ট ক্যান ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট। ওকে, ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, ইয়া ইটস ভেরি ন্যাচারাল। যদি কোনো একটা স্টেটের আমাদের বাউন্ডারি বাড়াতে হয়, এরিয়া বাড়াতে হয়, তাহলে আরেকটা স্টেট থেকে কমাতে হবে। সো বোথ অফ দ্য পাওয়ার্স ইজ দে আর অ্যাভেলেবল ফর আওয়ার পার্লামেন্ট। এছাড়া আওয়ার পার্লামেন্ট ক্যান অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, যে কোনো স্টেটের বাউন্ডারিকে কমানো, বাড়ানো, পাল্টানো, এনিথিং এনিথিং ক্যান বি ডান বাই আওয়ার পার্লামেন্ট, এনিথিং। অল্টার দ্য নেম অফ এনি স্টেট, যে কোনো স্টেটের নাম আমাদের পার্লামেন্ট চেঞ্জ করতে পারে। ওকে, সো কী কীভাবে হতে পারে, দুটো স্টেটকে জোড়া লাগিয়ে নতুন স্টেট বানানো যেতে পারে, একটা স্টেটকে ভেঙে দুটো স্টেট তৈরি করা যেতে পারে, কোনো একটা স্টেটের এরিয়াকে বাড়ানো যেতে পারে, আরেকটা স্টেটের এরিয়াকে কমানো যেতে পারে, বাউন্ডারিকে কমানো বাড়ানো যেতে পারে, সরানো যেতে পারে, এনিথিং ক্যান বি ডান। অল্টারেশন অফ দ্য নেম অফ দ্য স্টেট, যে কোনো স্টেটের নামও পরিবর্তন করতে পারে আর্টিকেল 3। ওকে, কী কীভাবে করতে পারে, তার কী কী প্রসিজিওর আছে সেটা আমরা পরে দেখছি। সো আর্টিকেল 3 থেকে আমরা এটুকু বুঝলাম যে আমাদের পার্লামেন্ট আমাদের দেশের যে কোনো কিছু, তার তার যে আকৃতি আছে সমস্ত কিছু চেঞ্জ করতে পারে। কালকে যদি মনে করে যে কোনো স্টেট আমরা রাখবো না, এতগুলো স্টেট রাখার দরকার কি, ভেঙে চুরে আমরা 3টে স্টেট বানিয়ে দেবো বা 4টে বানিয়ে দেবো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, নো ওয়ান ক্যান স্টপ আওয়ার পার্লামেন্ট। ওকে, দিস ইজ দ্য পাওয়ার আওয়ার পার্লামেন্ট হ্যাজ। ওকে, so article 4, now we are looking at article 4. Article 4 what says? Article 4 says that laws made under articles 2 and 3 to provide for the amendment of the first and the fourth schedules. Okay, what is it saying actually? Article 4 আমাদেরকে এইটা বলছে যে আমরা যদি আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এই দুটো আর্টিকেলকে অ্যাপ্লাই করি, অর্থাৎ এই দুটো আর্টিকেলকে অ্যাপ্লাই করে যদি কোনো স্টেটের বাউন্ডারি কমানো বাড়ানো করি, অথবা অন্য কোনো স্টেটকে, অন্য কোনো দেশের কোনো পার্টকে আমাদের সাথে অ্যাকোয়ার করি, আমাদের সাথে জুড়ে নিই, তাহলে আমাদেরকে অবশ্যই শিডিউল 1 এবং শিডিউল 4, ফার্স্ট অ্যান্ড দ্য ফোর্থ শিডিউল, এই দুটোকে অ্যামেন্ড করতে হবে। ওকে, দিস ইজ টোল্ড বাই আওয়ার আর্টিকেল 4। আর কি বলছে আর্টিকেল 4? নো নিড টু ইউজ আর্টিকেল 368। দেখো, ইটস ভেরি ইটস এ ভেরি আনকমন থিং যে কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হচ্ছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে আমরা বুঝি আর্টিকেল 368। ওকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আর্টিকেল 368 ইউজিংয়ের প্রয়োজন হচ্ছেই না, কারণ আর্টিকেল 4-এর ডেলিভারেটলি এটা বলে দেওয়া হয়েছে যে যখন আমরা আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 শুধুমাত্র এই দুটোকে নিয়ে কাজ করব, তখন আর্টিকেল 368-এর আন্ডারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন নেই। দ্যার ইজ নো নিড টু ইউজ আর্টিকেল 368। কারণ এর পেছনে কারণ কি? কারণ আর্টিকেল 368-এর আন্ডারে যদি আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে যাই, সেখানে আমাদের দরকার হলো স্পেশাল মেজরিটি। ওকে, কিন্তু আমাদের আর্টিকেল 4 পার্লামেন্টকে এম্পাওয়ার করছে যে তোমরা যখন আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3 নিয়ে আলোচনা করবে, তখন তোমাদের স্পেশাল মেজরিটির প্রয়োজন নেই। ইফ ইউ হ্যাভ দ্য সিম্পল মেজরিটি ইন ইউর পার্লামেন্ট, দেন ইউ ক্যান গো অ্যাহেড উইথ দ্য আর্টিকেল 2 অ্যান্ড 3। ওকে, এইবার নেক্সট কোশ্চেন আসছে যে ফার্স্ট অ্যান্ড দ্য ফোর্থ শিডিউল, এতে কি আছে? কেন আমরা এই দুটোকেই বলছি? আরও অন্যান্য শিডিউল আছে, সেগুলো নিয়ে কেন আলোচনা করছি না? ওকে, আমাদের কতগুলো শিডিউল আছে কে বলতে পারবে? হু ওয়ান ক্যান সে আমাদের কতগুলো শিডিউল আছে? আমাদের শিডিউল কতগুলো আছে কনস্টিটিউশনে? হাউ মেনি শিডিউলস আর দেয়ার? ওকে, এনিওয়ান এলস? নো ওয়ান এলস ক্যান সে? দেয়ার আর 12 শিডিউলস। সো আমরা 12টা শিডিউলের মধ্যে শুধুমাত্র ফার্স্ট অ্যান্ড দ্য ফোর্থ শিডিউল নিয়ে কেন আলোচনা করব? ফার্স্ট শিডিউলে কি আছে? ক্যান এনিওয়ান সে যে আমাদের ফার্স্ট শিডিউলে কি আছে? ক্যান এনিওয়ান সে? কেউ বলতে পারবে? জানাও। ফার্স্ট শিডিউলে কি আছে? হোয়াট ইজ ইন দ্য ফার্স্ট শিডিউল?
স্টেটস, ইয়া এখানে তো আমি দিয়েই দিয়েছি লিস্ট অফ দ্য স্টেটস, যে আমাদের কি কি স্টেট রয়েছে, কতগুলো স্টেট রয়েছে, সেই স্টেট সম্পর্কে যে ডেটা রয়েছে সেটা ফার্স্ট শিডিউলে রয়েছে। তো আমরা যদি কোনো স্টেটকে কমিয়ে বাড়িয়ে তাদের সংখ্যা কমানো বাড়ানো করি, নতুন স্টেটকে অ্যাকোয়ার করি, দুটো স্টেটকে জোড়া লাগিয়ে একটা স্টেট বানাই, তাহলে অবশ্যই শিডিউল 1-এ চেঞ্জ করতে হবে। ইস যদি কোনো একটা কোনো একটা ইউনিয়ন টেরিটরিকে আমরা যদি আজকে আমাদের কোনো একটা স্টেটের সাথে জোড়া লাগিয়ে দিই, তাহলে তার নাম্বার কমলো বাড়লো, তো সেটাকে যদি আমরা অ্যামেন্ড করি, সেটার জন্য শিডিউল 1-কে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর ফোর্থ শিডিউলে কি বলেছে, নাম্বার অফ দ্য সিটস ইন রাজ্যসভা, কারণ রাজ্যসভায় প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা রাজ্যসভায় রয়েছে, আর সেটা ডিপেন্ড করছে সেই স্টেটের এরিয়ার উপর, মানে স্টেট থেকে কতজন যাবে রাজ্যসভায় সেই সংখ্যাটা রয়েছে আমাদের লেখা ফোর্থ শিডিউলে। সো অবভিয়াসলি যদি এই স্টেটের বাউন্ডারি বা এরিয়া কমানো বাড়ানো হয়, তাহলে ফার্স্ট শিডিউল অ্যান্ড ফোর্থ শিডিউল এই দুটোকে আমাদের অ্যামেন্ড করতে হবে। কিন্তু এখানে মনে রাখার বিষয়, উই ডোন্ট হ্যাভ টু ইউজ আর্টিকেল 368, আমরা সিম্পল মেজরিটির মাধ্যমে আর্টিকেল 4, যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 4 আমরা এই দুটোকে ইউজ করতে পারি, আর্টিকেল 2 and 3। I hope article 1, 2, 3, 4 এখনো পর্যন্ত ক্লিয়ার। ওকে, এনি ডাউট article 1, 2, 3, 4 সম্পর্কে? Anyone want to ask anything about it? Okay, let's move on. দেখো এবার আমরা আর্টিকেলটা পড়ে ফেললাম যে আর্টিকেল 1, 2, 3, 4 এ কি আছে। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ, যেটা আর্টিকেল 3-তে পড়েছি, যে আর্টিকেল 3-র আন্ডারে আওয়ার পার্লামেন্ট ক্যান ইনক্রিজ অর ডিমিনিশ দ্য boundary or the area of any state. It can change the name of any state. Okay, আর্টিকেল 2 এর স্টেট অ্যাডমিশনটা কি? দেখো আর্টিকেল 2 এ আমি যেটা বললাম সেটা হলো এইরকম, আর্টিকেল 2-তে নিউ স্টেট সম্পর্কে বলা হচ্ছে। এই যে প্রসেসগুলো বলা হয়েছে এর আগে, যে সেশন, অকুপেশন, কনকোয়েস্ট, সাবজুগেশন, এই প্রসেসের মাধ্যমে কোনো ধরো পাকিস্তানের কোনো একটা জায়গাকে যদি আমরা নিই, নেপালের কোনো একটা অংশকে যদি আমরা অ্যাকোয়ার করি, বাংলাদেশ থেকে কোনো একটা অংশ যদি আমরা নিয়ে নিই, তাহলে সেই যে অংশটা আমরা নিলাম, সেই অংশটা আমাদের দেশের একটা অংশ তৈরি হলো, এই নিয়মটা কোথায় লেখা আছে? কারণ আমরা জানি যে আমাদের দেশে আমাদের গভর্নমেন্টের আন্ডারে যা কিছু হচ্ছে, এভরিথিং ইজ রিটেন ইন দ্য কনস্টিটিউশন। সেই জন্য যখনই আমরা কোনো একটা আলাদা বাইরের নিউ স্টেট, অন্য দেশের থেকে কোনো অংশ অ্যাকোয়ার করছি, সেইটা যখন আমাদের দেশের একটা অংশ তৈরি হচ্ছে, সেইটা কিন্তু আর্টিকেল 2 এর আন্ডারে আসছে। আওয়ার পার্লামেন্ট ক্যান হ্যাভ দ্যাট এরিয়া আন্ডার দ্য আর্টিকেল 2। ওকে, এটা হচ্ছে আর্টিকেল 2, যে অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। ক্লিয়ার? এটা নিউ স্টেট সম্পর্কে বলছে। হোয়ার এজ আর্টিকেল 3 ইজ টকিং অ্যাবাউট দ্য এক্সিস্টিং স্টেটস, যে সমস্ত স্টেটগুলো রয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা তাদের বাউন্ডারি অল্টারেশন করি, সেটা আর্টিকেল 3 বলছে। ওকে, এইবার এই যে আর্টিকেল 3 সমস্ত কিছু করতে পারে, যেটা পার্লামেন্টকে আলটিমেট পাওয়ার দিয়ে দিচ্ছে যে তুমি যা খুশি করতে পারো তোমার দেশ নিয়ে। এইটা কি কি প্রসেসে হয় সেই প্রসেসটা একবার দেখা যাক। ওকে, এই যে বিল of alteration of this thing, এই বিলটা আমাদের পার্লামেন্টের আইদার অফ আওয়ার হাউস, সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, যে কোনো একটা হাউসে এটাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। ওকে, এটা কোশ্চেন ভেরি ইজি, ভেরি অ্যাট্রাকটিভ কোশ্চেন হতে পারে তোমাদের এক্সামে, যে কোন হাউসে এটাকে ইন্ট্রোডিউস করা হবে। সেটা অবভিয়াসলি বোথ অফ দ্য হাউস ইজ ক্যাপেবল অফ ইন্ট্রোডিউসিং দিস থিং। এছাড়া আরেকটা জিনিস যেটা হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগবে। উইদাউট দ্য রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট ইট ক্যান নট হ্যাপেন। ওকে, প্রেসিডেন্ট রেকমেন্ড করবে তবে এটা হবে। এছাড়া আরেকটা জিনিস কি, যখনই ধরো আজকে আমাদের পার্লামেন্ট যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু একটা করে, যে আমরা ওয়েস্ট বেঙ্গলের উপরে ওই সিকিম ওইটুকুকে রাখবো না, সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে জোড়া লাগিয়ে একসাথে বেঙ্গল বানিয়ে দেবো। ওকে, সেইটা যদি করতে হয় তাহলে প্রেসিডেন্টকে কি করতে হবে? প্রেসিডেন্টকে এই সম্পর্কে যে বিলটা তৈরি হচ্ছে সেইটার একটা কপি আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও পাঠাতে হবে, সেটার একটা কপি সিকিমকেও পাঠাতে হবে। ওকে,
এবং তাদেরকে বলতে হবে, সেই স্টেটদেরকে বলতে হবে যে তোমরা তোমাদের কি মতামত, স্টেটের কি মতামত সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্টারকে জানাও। ক্লিয়ার? তাহলে বিফোর দ্য রিকমেন্ডেশন ইজ সেন্ড টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টকে এই রিকমেন্ডেশন দেওয়ার আগে আওয়ার প্রেসিডেন্ট হ্যাজ টু সেন্ড দিস ইনফরমেশন টু দ্য স্টেটস কনসার্নড। ক্লিয়ার? তাহলে যে সমস্ত স্টেট নিয়ে আমরা কাজটা করছি, পার্লামেন্ট যে সমস্ত স্টেটের বাউন্ডারিকে অল্টার করছে তাদেরকে এই সম্পর্কে একটা তথ্য দিতে হবে, তাদেরকে এই সম্পর্কে জানাতে হবে। ওকে, অ্যান্ড স্টেট হ্যাজ টু এক্সপ্রেস ইটস ভিউজ ইন এ স্পেসিফাইড টাইম। কিন্তু কিন্তু মজার ব্যাপারটা এইখানে, ইট ইজ নট বাইন্ডিং অন দ্য পার্লামেন্ট। এবার স্টেট সেটাকে নিয়ে কি করলো, স্টেট সেটা মেনে নিল, সেটার বিরুদ্ধে বললো, সেটাকে মানতে চাইলো না, এনিথিং, কিছু সাজেশন দিল, এই সমস্ত কিছু কিন্তু পার্লামেন্ট শুধুমাত্র মানে দেখতে পারে। ইট ক্যান কনসিডার ইট অ্যাজ সাম সাজেশন, কিন্তু এর পার্লামেন্টের কোনো ক্ষমতা নেই যে পার্লামেন্ট ওইটা মানে পার্লামেন্ট নিজের ইচ্ছাতেই সব কিছু করতে পারে। স্টেট বলেছে বলেই সেটা সে করবে, বা বলেনি বলেই করবে না, এরকম নয়। তাহলে এই যে স্টেটের যে সিদ্ধান্ত, এটা ইট ইজ নট বাইন্ডিং অন দ্য পার্লামেন্ট। ক্লিয়ার? ওকে, এছাড়া সিম্পল মেজরিটি দরকার। যে সিম্পল মেজরিটি, ইটস ভেরি ইজিলি ক্যান বি ডান বাই আওয়ার পার্লামেন্ট। যদি সিম্পল মেজরিটি থাকে আমাদের পার্লামেন্ট এনিথিং, আমাদের পার্লামেন্ট সব কিছু করতে পারে। নো নিড ফর দ্য সেম ইন কেস অফ ইউটি। এইবার দেখো এই যে নিয়মটা, যে আমাদের প্রেসিডেন্টকে স্টেটে পাঠাতে হবে এই রিকমেন্ডেশনটা, যে আমরা এটা করতে চলেছি, তোমরা রাজি কি রাজি না, তোমাদের কোনো যদি সাজেশন থাকে তাহলে দাও, এইগুলো কিন্তু ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। কারণ ইউনিয়ন টেরিটরি কার আন্ডারে আছে? ইউনিয়ন টেরিটরি কোনো লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে আছে, আর লেফটেন্যান্ট গভর্নরকে কে নিযুক্ত করে? প্রেসিডেন্ট নিজে নিযুক্ত করে। সো ইউটির ক্ষেত্রে, ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্টলি পার্লামেন্ট ক্যান ডু এনিথিং ইট ওয়ান্টস। ওকে, সো এইখান থেকে দেখো একটা খুব বড় একটা এক্সাম্পল পাওয়া যাচ্ছে যে আওয়ার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ কাইন্ড অফ ইউনিটারি বায়াসড। এটা ফেডারাল সিস্টেম হলেও ইউনিটারি বায়াসড, কারণ আমাদের পার্লামেন্টের হাতে সমস্ত ক্ষমতা আছে আমাদের দেশের যে কোনো স্টেটকে ছোট থেকে বড় করে দেওয়া, বড় থেকে ছোট করে দেওয়া, সাজানো, মানে এনিথিং আওয়ার পার্লামেন্ট ক্যান ডু। তাহলে এটা থেকে একটুখানি তো এরকম মনে হতেই পারে যে তাহলে স্টেটকে কোনো ক্ষমতা কেন দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের পার্লামেন্টের একটা ফিচার, আই ক্যান সে। ওকে, so basically what it means, our parliament can redraw India's map. আমাদের যে ইন্ডিয়ার ম্যাপ এখন আছে সেইটাকে সম্পূর্ণ চেঞ্জ করে নতুনভাবে তৈরি করতে পারে আমাদের পার্লামেন্ট। সো as far as the alteration of the boundary of the states is concerned, our parliament can do anything and everything regardless of our states interference. Okay, আমাদের স্টেট যা খুশি বলুক, কিন্তু পার্লামেন্ট ক্যান ডু এনিথিং। দ্যাটস ইট। ওকে, এছাড়া এবার তাহলে এই পর্যন্ত এই ব্যাপারটা হলো যে কীভাবে আমরা পার্লামেন্ট কীভাবে কোনো জমিকে, কোনো টেরিটরিকে অ্যাকোয়ার করতে পারে, কোনো বাউন্ডারি চেঞ্জ করতে পারে। ইটস ডান। এইবার দেখো, তারপরে এটা করার পরে তোমাদের বইয়ে যেই ব্যাপারটা আছে সেটা হলো বেরুবাড়ি কেস, বেরুবাড়ি ইউনিয়ন। এই ব্যাপারটা কি, এইটা সম্পর্কে আমি একটুখানি বলি। আচ্ছা, র্যাডক্লিফ অ্যাওয়ার্ড সম্পর্কে আমাকে এক লাইনে কে বলতে পারবে যে র্যাডক্লিফ অ্যাওয়ার্ড কি? কে বলতে পারবে র্যাডক্লিফ অ্যাওয়ার্ড কি? হোয়াট ইজ র্যাডক্লিফ অ্যাওয়ার্ড? এটা কিসের সাথে রিলেটেড, কিংবা কোন ইয়ারে এই ব্যাপারটা হয়েছিল র্যাডক্লিফ অ্যাওয়ার্ড? এনিওয়ান? র্যাডক্লিফ অ্যাওয়ার্ড কিসের সাথে রিলেটেড? র্যাডক্লিফ অ্যাওয়ার্ড মাধ্যমে আমরা কি পেয়েছিলাম? হোয়াট উই গট উইথ দ্য র্যাডক্লিফ অ্যাওয়ার্ড? যখন 1947-এ আমরা স্বাধীনতা পেলাম, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড অ্যালং উইথ আওয়ার ইন্ডিপেন্ডেন্স উই গট দ্য ডিভিশন অফ আওয়ার কান্ট্রি। যখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হয়ে গেল আর আমাদের কান্ট্রি, আমাদের ইন্ডিয়া আলাদা হয়ে গেল,
তখন যে বাউন্ডারি তৈরি হয়েছিল, যে কোন জায়গাটা ইস্টার্ন পাকিস্তান হবে আর আর ইন্ডিয়া, এই দুটোর মধ্যে যে বাউন্ডারি তৈরি হয়েছিল, এইটা র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের মাধ্যমে তৈরি হয়েছিল। ইয়েস, পাকিস্তান, দ্য বাউন্ডারি বিটুইন দ্য পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া was decided by the Radcliffe Award in the year 1947, 17th August 1947, 15th অগস্টে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, আর র্যাডক্লিফ অ্যাওয়ার্ড এসেছে 17th অগস্ট 1947। ওকে, এটা ছিল একটা জিনিস। তারপরে এনক্লেভস কি, এই দু একটা জিনিস বলে নিয়ে তারপরে আমি ব্যাপারটা বেরোবারি নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ এনক্লেভস? এনক্লেভস হলো সেই জিনিসটা, যেমন ধরো এটা এইখান থেকে বুঝতে পারবে। এনক্লেভস কি? Suppose it's our India, okay, and it is Bangladesh. এইবার যখন এই র্যাডক্লিফ, এটা হচ্ছে র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের মাধ্যমে দেওয়া বাউন্ডারি, এটা কি হয়েছে সেই সময় দেখা গেছে বাংলাদেশের কিছু অংশ আমাদের ইন্ডিয়ায় রয়ে গেছে, আবার ধরো এখানে একটা অংশ রইল যেটা হলো ইন্ডিয়ার অংশ, ওকে, সেটা কিন্তু ইন্ডিয়ার অংশ, কিন্তু সেটা বাংলাদেশে চলে গেছে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট? এই যে ব্যাপারটা, এইটা এবার এই যে এই অংশটা, এই যে সি অ্যান্ড দিস পার্ট কল্ড আই, দে আর দ্য এনক্লেভস, দে আর কল্ড এনক্লেভস। তাহলে আই ইজ দ্য এনক্লেভ অফ ইন্ডিয়া অ্যান্ড হেয়ার সি, সি হলো বাংলাদেশের একটা এনক্লেভ। আই হোপ ইট ইজ ক্লিয়ার এনক্লেভের আইডিয়া। দুটো দেশের মাঝে যখন একটা বাউন্ডারি হয়, সেই বাউন্ডারিটা সম্পূর্ণ 100% রাইট হতে পারে না, তার মধ্যে কিছু কিছু এদিক ওদিক থেকে যায়। এবার কিছু অংশ যেটা যেটা আসলে যাওয়ার কথা ছিল পাকিস্তান, পাকিস্তানে, সেই সময়কার পাকিস্তানে, এখনকার বাংলাদেশ, আর যেইটা ছিল ইন্ডিয়ায় আসার কথা সেটা রয়ে গেছে বাংলাদেশে, আর যেটা ছিল বাংলাদেশে যাওয়ার কথা সেটা রয়ে গেছে ইন্ডিয়ায়। এই যে ছোট 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 অংশগুলো, এইগুলোকে বলা হচ্ছে এনক্লেভস। ক্লিয়ার? এই ওয়ার্ডটা আছে এনক্লেভস, কিন্তু মানে ডিটেলে ব্যাখ্যা করেনি, তাই আমি বলে দিলাম এনক্লেভসটা কি। সো এইরকম ইন্ডিয়ার 51টা এনক্লেভস ছিল বাংলাদেশের কাছে, আর বাংলাদেশের 111টা এনক্লেভস ছিল ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে, ইন্ডিয়ার টেরিটরির মধ্যে। ক্লিয়ার? এটা কখন হলো? যখন 1947-এ র্যাডক্লিফ অ্যাওয়ার্ড এলো, আমাদের পার্টিশন হলো, তারপরে বোঝা গেল, তারপরে দেখা গেল যে 51টা ইন্ডিয়ান এনক্লেভ চলে গেছে বাংলাদেশে, আর 111টা বাংলাদেশি এনক্লেভ রয়ে গেছে ইন্ডিয়ান। এই যে সমস্যাটা, তাহলে এখানে কি কি সমস্যা তৈরি হতে পারে? এখানে যে সমস্যাগুলো তৈরি হতে পারে, ওই যে এনক্লেভগুলো যেটা ইন্ডিয়ায় রয়েছে, সেটা যেটা বাংলাদেশের ধরো এনক্লেভ ইন্ডিয়ায় রয়েছে, সেটার উপরে তো ইন্ডিয়ার গভর্নমেন্ট সেখানে গভর্ন করতে পারবে না, ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কাজ করতে পারবে না, ইন্ডিয়ার রেভিনিউ সিস্টেম সেখানে কাজ করতে পারবে না, ইন্ডিয়ার পুলিশ সেখানে কাজ করতে পারবে না, তাহলে সেটা একটা আনঅ্যাডমিনিস্ট্রেড এরিয়া হিসেবে রয়ে যাচ্ছে। ওকে, দ্য সেম থিং ওয়াজ অলসো হ্যাপেনিং ইন দ্য কেস অফ বাংলাদেশ। বাংলাদেশে ইন্ডিয়ার যে টেরিটরিগুলো ছিল, যে এনক্লেভসগুলো ছিল, সেটা ওই রকম আনঅ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া হিসেবে ছিল। এদের সমস্যা কি হচ্ছিল? ওইখানকার যে মানুষজন আছে তাদের জীবনের দুর্বিষহ হয়ে উঠছিল, তাদের কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছিল না, কোনো রকম সরকারি চাকরি করতে পারছিল না, তাদের এডুকেশন কোনো এগোচ্ছিল না। কারণ কি করে করবে? তারা রয়েছে বাংলাদেশে, কিন্তু তারা ইন্ডিয়ান সিটিজেন। তারা যদি বাংলাদেশে পড়াশোনা করে, আসলে সেটা তো ইন্ডিয়ায় কাজে লাগবে না, আর ইন্ডিয়া এসে তারা পড়াশোনা করতে পারবে না। সো এই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। আরেকটা বড় সমস্যা ছিল টেরোরিজম। যেই জায়গায় কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, সেখানে টেরোরিজম আর যে ইনফিল্ট্রেশন, মানে এই দেশের থেকে লোক ওই দেশে চলে যাচ্ছে, ওই দেশ থেকে লোক এই দেশে চলে আসছে, এই যে ব্যাপারগুলো, টেরোরিজম, ইনফিল্ট্রেশন, এইগুলো খুব বেড়ে যাচ্ছিল। সো এই ব্যাপারগুলোকে কাউন্টার করার জন্য আওয়ার গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম দে ডিসাইডেড, তারা কি ডিসাইড করলো, যে এই ব্যাপারটাকে আমাদের, উই হ্যাভ টু এন্ড দিস প্রবলেম। কিন্তু তখন প্রশ্ন উঠলো এইটাই, যে আমাদের পার্লামেন্ট যে কোনো দেশের কোনো একটা অংশকে আমাদের দেশের সাথে জোড়া লাগাতে পারে, কিন্তু ডাজ আওয়ার পার্লামেন্ট হ্যাভ দ্যাট পাওয়ার টু সিসেড আওয়ার সাম অফ আওয়ার পার্ট টু আদার কান্ট্রি? আজকে বাংলাদেশ যদি একটা অংশ আমাদেরকে দিয়ে দেয়, আমরা সেটা নিতে পারবো, পার্লামেন্টের সেই পাওয়ারটা আছে, কিন্তু পার্লামেন্টের কি এই পাওয়ার আছে যে পার্লামেন্ট নিজের থেকে আমাদের কান্ট্রির একটা অংশ কেটে সেটা বাংলাদেশকে দিতে পারবে? এইটা কনস্টিটিউশনে কোথাও ঠিকঠাকভাবে উল্লেখ করা নেই। তাহলে যেই জিনিসটা কনস্টিটিউশনে উল্লেখ করা থাকবে না, এনিথিং হুইচ ইজ নট ডিসকাসড ইন আওয়ার কনস্টিটিউশন,
তখন আমরা চলে যাব কার কাছে? সুপ্রিম কোর্ট। উই হ্যাভ টু গো টু আওয়ার সুপ্রিম কোর্ট ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ আওয়ার কনস্টিটিউশন, যে আমাদের কনস্টিটিউশনে এই সম্পর্কে কি বলা আছে, আমরা কি এই কাজটা করতে পারি? সেম থিং হ্যাপেন্স অ্যাট দ্যাট টাইম। আমাদের প্রেসিডেন্ট যখন আমাদের সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করলো যে আমরা কি এটা করতে পারি, সুপ্রিম কোর্ট সেজ নো, উই ক্যান নট ডু দিস থিং, উই ক্যান নট সিড আওয়ার টেরিটরি টু আদার পার্ট, টু আদার কান্ট্রি। তাহলে এর জন্য কি করতে হবে? আওয়ার সুপ্রিম কোর্ট সাজেস্টেড উই হ্যাভ টু ডু অ্যান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, উই হ্যাভ টু পাস আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই জন্য আমাদের একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, যেটা 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার অফ 1960। কিসের জন্য? যেটা আমরা আমাদের যে অংশগুলো, যে সমস্ত এনক্লেভস ইন্ডিয়ার কাছে রয়েছে, সেগুলো আমরা বাংলাদেশকে দিয়ে দেবো। কিন্তু ফর সাম রিজন এই কাজটা হয়নি, এই কাজটা তখন হতে পারেনি, মেবি সাম পলিটিক্যাল রিজনস। ডিটেলে যখন এখানে পড়বে ইউ মে ফাইন্ড। এছাড়া এরপরে কি হলো, ইন দ্য ইয়ার 2015 with the Constitutional Amendment Act 100 Constitutional Amendment Act এই সমস্যাটাকে অ্যাড্রেস করা হলো। অ্যান্ড ফাইনালি এই দুটো এবার দেখো কি হলো, যেই জায়গাটা ধরো এখানে আই এর ওই জায়গাটাকে তো তুলে আমরা ইন্ডিয়া এনে বসাতে পারবো না, আবার ইন্ডিয়ার যে সি সেটাকে তুলে নিয়ে গিয়ে আমরা বাংলাদেশে বসাতে পারবো না। তাহলে কি করা হলো, বলা হলো যে বাংলাদেশের যে এনক্লেভগুলো আছে ইন্ডিয়ার হাতে, সেগুলো ইন্ডিয়া রেখে দেবে, আর বাংলাদেশে ইন্ডিয়ার যে এনক্লেভগুলো বাংলাদেশে পড়ে রয়েছে সেগুলো বাংলাদেশ নিজের টেরিটরি হিসেবে গ্রহণ করবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে বাংলাদেশের হাতে ইন্ডিয়ার এনক্লেভ ছিল 51টা, যেটা ইন্ডিয়ার মধ্যে ছিল। তাহলে ইন্ডিয়া ওই 51টা এনক্লেভ নিয়ে নিল, আর ইন্ডিয়ার যে 111টা 51টা এনক্লেভ বাংলাদেশে ছিল, সেটা বাংলাদেশ রেখে দিল 111টা। তাহলে ব্যাপারটা কীরকম হলো, যে এইবার একটা ঠিকঠাক মতো বাউন্ডারি তৈরি হলো, যে হ্যাঁ এই বাউন্ডারির ওইদিকে বাংলাদেশ, এই বাউন্ডারির এইদিকে ইন্ডিয়া। ঠিক আছে, এই সমস্যাটার সমাধান এইভাবে করা হলো ইন দ্য ইয়ার 2015 উইথ দ্য 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ক্লিয়ার? ওকে, এইবার লেটস মুভ ফরওয়ার্ড। ইভলিউশন অফ দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এটার মাধ্যমে আসলে কি বলা হচ্ছে, যে একটা সময় এরকম ছিল যখন আমাদের পার্লামেন্ট, আমাদের কনস্টিটিউশন তৈরি হয়নি, কিংবা যখন যদি আমরা অনেক অতীতের কথা বলি, অনেক আগের কথা বলি, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেরিটরিতে বিভিন্ন ধরনের রাজারা ছিলেন, বিভিন্ন রুলার ছিলেন, তারা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের সুবিধা মতো, নিজেদের প্রয়োজন মতো নিজেদের টেরিটরিকে রুল করছিলেন। কিন্তু যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হলো, তখন তো সমস্ত ইন্ডিয়া আমাদের হাতে, মানে পার্লামেন্টের আন্ডারে এখন। আর যে সমস্ত প্রিন্সলি স্টেটস ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, এইরকমভাবে টোটাল 552টা প্রিন্সলি স্টেট সেই সময় ছিল। সেই সমস্ত প্রিন্সলি স্টেটকে বলা হলো, ব্রিটিশ গভর্নমেন্ট বললেন যে দেখো তোমরা তোমাদের ইচ্ছা মতো আইদার তোমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হও, অর পাকিস্তানের সাথে যুক্ত হও, অর তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকো, ইট ডিপেন্ডস অন ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কয় বলা হলো যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স আমরা পেলাম আফটার 1947। তো 1947-এ অলমোস্ট 552টার মধ্যে 549টা প্রিন্সলি স্টেট ইন্ডিয়ার সাথে জুড়ে গেছিল। বাদবাকি 3টে ছিল হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। এটাও এই নামগুলো মনে রাখতে হবে, ইট ক্যান বি আ কোশ্চেন, যে কারা কারা প্রথমে আমাদের ইন্ডিয়ার সাথে যুক্ত হয়নি, কে কে? হায়দ্রাবাদ, জুনাগড় অ্যান্ড কাশ্মীর। এটা 1947-এ তারা ইন্ডিয়ার সাথে যুক্ত হয়নি। কিন্তু বাই দ্য ইয়ার 1950 যখন কনস্টিটিউশনটা তৈরি কমপ্লিট হয়ে গেছে, ততদিনের মধ্যে ধীরে 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 এই 3টে প্রিন্সলি স্টেটও কিন্তু ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে গেল। এইবার 1950-তে কি হলো, যখন আমাদের কনস্টিটিউশনটা তৈরি হলো, তখন যে অরিজিনাল কনস্টিটিউশন সেইটা আমাদের হোল ইন্ডিয়াকে 4টে গ্রুপে ভাগ করে দিল। ওকে, আমাদের এখন যে এতগুলো স্টেট, এতগুলো ইউনিয়ন টেরিটরি এইরকম ছিল না। অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল ফর্ম অফ আওয়ার কনস্টিটিউশন, আওয়ার কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস, পার্ট এ, বি, সি, ডি। পার্ট এতে কী কী ছিল? পার্ট এতে ছিল গভর্নর প্রভিন্সেস ছিল,
পার্ট বিতে ছিল প্রিন্সলি স্টেটস, যে সমস্ত প্রিন্সলি স্টেটগুলো আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছিল ততদিনে, সেগুলোকে রাখা হয়েছিল পার্ট বি স্টেট হিসেবে। পার্ট সিতে ছিল আমাদের পার্ট সিতে কি ছিল, সিসি। সিসি মিনস, হোয়াট ডু মিন বাই সিসি? চিফ কমিশনার্স প্রভিন্সেস। সিসি, পার্ট সিতে সিসি মনে রাখবে, চিফ কমিশনার্স প্রভিন্সেস। তাহলে আর পার্ট ডিতে ছিল আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। ওকে, পার্ট এ বি সি ডি, এ ফর গভর্নর্স প্রভিন্সেস, বি ফর প্রিন্সলি স্টেটস, পার্ট সিতে চিফ কমিশনার্স প্রভিন্সেস, অ্যান্ড পার্ট ডিতে আন্দামান অ্যান্ড নিকোবর। এখানে একটা খুব লিগ্যাল কোশ্চেন এইরকম হতেই পারে, বা তোমাদের এটা মনে হওয়াটা খুব অস্বাভাবিক নয়, যে গভর্নর্স প্রভিন্সেস অ্যান্ড চিফ কমিশনার্স প্রভিন্সেস এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, কোনগুলোকে আমরা গভর্নর্স প্রভিন্সেস বলবো, কোনগুলোকে চিফ কমিশনার্স প্রভিন্সেস বলবো। তাহলে এইটাকে খুব ইজিলি যদি আমি বলতে চাই, এটার আনসার সেটা এইরকম, যেই যেই প্রভিন্সগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যেই রকম বাংলা, ইট মিনস আওয়ার বেঙ্গল, বিহার, ওড়িশা, এছাড়া বোম্বে, মাদ্রাজ, দেখবে এই এই জায়গাগুলোর নাম তোমরা একদম প্রথম থেকে পড়ে আসছো, যে গভর্নর জেনারেল অফ মাদ্রাজ, গভর্নর জেনারেল অফ বোম্বে, গভর্নর অফ বোম্বে, গভর্নর অফ মাদ্রাজ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এছাড়া বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি রাইটস। তাহলে এই এই নামগুলো মনে রাখতে হবে, যে গভর্নর্স প্রভিন্সেসে কোন কোনগুলো ছিল, পার্ট এতে কোন কোন স্টেটগুলো ছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইট ক্যান বি, যে পার্ট এ ইন আওয়ার কনস্টিটিউশন, পার্ট এতে কোন কোন স্টেটগুলো ছিল। খুব ইজিলি মনে রাখার জন্য এইরকমভাবে বলা যেতেই পারে, যে যেই যেই স্টেটগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, হুইচ আর হ্যাভিং আ গ্রেট ইম্পর্টেন্স, যেমন বাংলা, বিহার, ওড়িশা, বোম্বে, মাদ্রাজ, বিহার, এই সমস্ত জায়গাগুলো, সেগুলো কিন্তু গভর্নর্স প্রভিন্সেসের মধ্যে ছিল। প্রিন্সলি স্টেট কোনগুলো ছিল মনে রাখতে হবে, হায়দ্রাবাদ, জম্মু অ্যান্ড কাশ্মীর, এছাড়া মাইসোর, রাজস্থান, এই সমস্ত জায়গাগুলো প্রিন্সলি স্টেটের মধ্যে ছিল। এছাড়া যখন যদি আমি বলি চিফ কমিশনার্স প্রভিন্সেস, তাহলে এইগুলো কোন কোন জায়গাগুলোকে চিফ কমিশনার্স প্রভিন্সেস ছিল, গভর্নর্স প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস। এইগুলো বাদ দিয়ে যা যা জায়গা, যেই সমস্ত স্টেট ছিল, সেগুলো সবগুলো চিফ কমিশনার্স প্রভিন্সেসের আন্ডারে ছিল, অর্থাৎ সেগুলো তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলোকে চিফ কমিশনার্স প্রভিন্সেস মধ্যে রাখা হয়েছে। আর যেটা পার্ট ডিতে ছিল সেটা আন্দামান অ্যান্ড নিকোবর। ক্লিয়ার? তাহলে আমাদের কনস্টিটিউশন এই চারটে ভাগে ভাগ করেছে। এইবার দেখো, যখন আমাদের 1950-তে কনস্টিটিউশন তৈরি হয়ে গেল, তখন বাই অল দ্য স্টেটস, সমস্ত স্টেটগুলো, সমস্ত ইউনিয়ন টেরিটরিজগুলো, অল দ্য ভেরিয়াস টাইপস অফ গ্রুপস, তারা কি বলতে থাকলো, তারা বলতে থাকলো যে উই হ্যাভ টু রিঅর্গানাইজ আওয়ার কান্ট্রি। আমাদের দেশটাকে, আমাদের দেশের যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলোকে রিঅর্গানাইজ করতে হবে কিসের ভিত্তিতে? ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। ওকে, তাহলে কি হলো, বিভিন্নভাবে প্রিন্সলি স্টেট জয়েন করলো, অ্যান্ড ডিম্যান্ড ফর রিঅর্গানাইজ অ্যাপিয়ার্ড। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন প্রভিন্সেস থেকে একটা ডিম্যান্ড তৈরি হলো, যে আমাদের স্টেটকে, আমাদের যে এলাকাটাকে, সেটাকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, তার ভিত্তিতে ভাগ করে দেওয়া হোক। ওকে, যেমন আগে গুজরাট আর মহারাষ্ট্র একসাথে ছিল, যদি তুমি একদম প্রথমের যে কনস্টিটিউশন ছিল তার মধ্যে যে ডিসক্রাইব করা আছে, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র ওয়াজ টুগেদার। তাহলে গুজরাটে গুজরাটি ল্যাঙ্গুয়েজ বলার লোক আছে, মহারাষ্ট্রে মারাঠি ল্যাঙ্গুয়েজ বলার লোক আছে। তাহলে এরা নিজেদের সাথে বনিয়ে নিতে পারছিল না, তারা চাইছিল যে আমরা আলাদা হয়ে যাই, ওরা আলাদা হয়ে যায়। এইভাবে করে প্রত্যেকটা স্টেট থেকে এরকম ফ্রম মোস্ট অফ দ্য স্টেটস যে একটা ডিম্যান্ড তৈরি হলো, যে রিঅর্গানাইজ করা হোক, প্রত্যেকটা স্টেটকে তাদের লিঙ্গুইস্টিক বেসিসে ডিভাইড করে দেওয়া হোক। এবার যখন এই ডিম্যান্ড যখনই উঠবে, যখনই চারদিক থেকে কোনো একটা সমস্যা তৈরি হবে, তখন গভর্নমেন্ট অবভিয়াসলি কী করবে, কমিটি তৈরি করবে। কিসের জন্য? টু আন্ডারস্ট্যান্ড, টু এক্সামাইন দ্য সিচুয়েশন, যে কিভাবে এই রিঅর্গানাইজ করাটা ঠিকঠাক হবে। সেই জন্য নেহেরু গভর্নমেন্ট প্রথমে ধর কমিটি তৈরি করলো। ধর কমিটির মেম্বার কারা কারা ছিল এটা তোমাদের মনে রাখতে হবে। এটার চেয়ারম্যান ছিলেন এস.কে ধর। সো অ্যাকর্ডিং টু হিজ নেম ধর কমিটি বলা হতো। এরপরে এটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া গেল না। এরপরে যেটা করা হলো যে জেভিপি কমিটি। জেভিপি কমিটি কেন, কোশ্চেন আসতে পারে যে কে কে মেম্বার ছিল। এর মেম্বার ছিল আমাদের জওয়াহরলাল নেহেরু,
বল্লভভাই প্যাটেল অ্যান্ড পট্টবী সীতারামাইয়া, সেই জন্য এটাকে জিভিপি অ্যাকর্ডিং টু দেয়ার নেমস জিভিপি কমিটি বলা হয়। এটাও একই রকম ভাবেই যে কিভাবে এই রিঅর্গানাইজ করলে সেটা ঠিকঠাক হবে এইটা বোঝার জন্য জেভিপি কমিটি তৈরি করা হলো। বাট ইট কুড নট প্রুভ টু বি আ ভেরি বেনিফিশিয়াল কমিটি, এটা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারলো না। তারপরে প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট হলো অন্ধ্রপ্রদেশে, তেলেগু স্পিকিং পিপল তারা তাদের ডিম্যান্ডে ইন দ্য ইয়ার 1953 তৈরি হলো অন্ধ্রপ্রদেশ, ডিপেন্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ, যে তেলেগু স্পিকিং পিপল যারা আছে তাদের জন্য অন্ধ্রপ্রদেশ তৈরি করা হলো। ব্যাস, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। যেই একটা স্টেট তৈরি হয়ে গেল উইথ আ হিউজ প্রেশার ফ্রম দ্য পিপল, এইবার ধীরে 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 অন্যান্য স্টেটগুলো তৈরি হওয়া শুরু হলো। কিভাবে? এরপরে ফজল আলী কমিটি তৈরি হলো। ফজল আলী কমিটি কি বললো? ফজল আলী কমিটির রিকমেন্ডেশনস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফজল আলী কমিটির রিকমেন্ডেশনগুলো এইরকমই ছিল যে হ্যাঁ ঠিক আছে, লিঙ্গুইস্টিক বেসিসে ভাগ করে দেওয়া হোক, ওই যে 4টে গ্রুপে আগে ভাগ করা হয়েছে পার্ট এ বি সি ডি, এটাকে অ্যাবলিশ করা হোক। প্রত্যেকটা স্টেটকে বা প্রত্যেকটা প্রভিন্সকে নিজের নিজের ল্যাঙ্গুয়েজ সেখানকার যা যা তাদের অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া হোক। So finally, with the decision of Abul Fazl Committee, our state, our whole India was divided or reorganized, I would say, not divided, reorganized into 14 states, 6 union territories. The date you have to remember, November 1, 1956. তাহলে কতগুলো স্টেট ছিল সেই সময়? 14টা স্টেট ছিল, 6টা ইউনিয়ন টেরিটরি ছিল সেই সময় দাঁড়িয়ে ইন দ্য ইয়ার 1956। ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কতগুলো স্টেট কতগুলো ইউনিয়ন টেরিটরি ছিল ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এইবার এখানে তোমাদের যেগুলো মনে রাখতে হবে যে কোশ্চেনটা এইরকম কিন্তু আসবে না যে ওখানে কোন কোন স্টেট ছিল, কোশ্চেনটা এইরকম আসবে যে ওখানে কোন কোন স্টেট ছিল না, ওই 14টা স্টেটের মধ্যে কোন কোন স্টেট ছিল না। কী কী স্টেট ছিল না ওখানে? যেমন ওইখানে আমাদের গুজরাট ছিল না, ওকে, ওই স্টেটের মধ্যে কিন্তু গোয়া ছিল না, ওই ইউনিয়ন টেরিটরিজের মধ্যে। এইরকমভাবে মনে রাখতে হবে। হরিয়ানা ছিল না, তেলেঙ্গানা ছিল না। এইভাবে কোশ্চেন আসবে ইন ইয়োর প্রিলিমস যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ওয়াজ নট দেয়ার ইন দ্য লিস্ট ইন দ্য ইয়ার 1956। ইউ হ্যাভ টু পিক দ্য স্টেটস, যে কোন স্টেটটা ছিল না। সো কোন কোন স্টেট ছিল এগুলো যেমন মুখস্থ করতে হবে, এগুলো যেমন মেমোরাইজ করতে হবে, ঠিক তেমনই কোন কোন স্টেট ছিল না সেই সময়, অর্থাৎ কোন কোন স্টেট পরে নতুন তৈরি হয়েছে, দোজ থিংস আর অলসো শুড বি রিমেম্বার্ড বাই ইউ। ক্লিয়ার? এছাড়া আর কি মনে রাখতে হবে? অন্যান্য যে নতুন স্টেটগুলো তৈরি হলো সেটার ইয়ার্স, কোন ইয়ারে কোন কোন স্টেট তৈরি হলো, তাদের ওল্ড নেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিউ নেম। একটু শেষের দিকে যে আছে দেখবে কোন কোন স্টেটের পুরনো নাম কি ছিল আর তার নতুন নাম কি ছিল। যেমন দ্য ইউনাইটেড প্রভিন্সেস, এইটার ছিল পুরনো নাম, এটার নতুন নাম কি হলো? উত্তরপ্রদেশ। মাদ্রাজের নতুন নাম কি হলো? তামিলনাড়ু। মাইসোরের নতুন নাম হলো কর্ণাটকা। এইভাবে যে পুরনো নামগুলো ছেড়ে নতুন নাম দেওয়া হলো, এগুলো মনে রাখতে হবে যে কোন কোন, এটা টেবিলের মতো দিতে পারে যে ম্যাচ দ্য নেমস, ওল্ড নেমস নিউ নেমস, কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। এখানে তোমাদের কনফিউশন কি হতে পারে যে মাইসোরটা কি কর্ণাটক হলো না মাইসোরটা তামিলনাড়ু হলো, মাদ্রাজ কি তামিলনাড়ু না কর্ণাটক। সো মেমোরাইজ দিস কাইন্ড অফ থিংস, যেগুলো মেমোরাইজ করতে বলা হচ্ছে সেগুলো মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে আউট। এখানে বোঝানোর কিছু নেই, এই ফ্যাক্টসগুলো তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? সো আপ টু হিয়ার দিস ইজ দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। যে কী কীভাবে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম থেকে আমাদের আর্টিকেল 1 কি বলছে, আর্টিকেল 2 কি বলছে। আর্টিকেল 1 বলছে যে আমাদের প্রত্যেকটা স্টেটের নাম সেখানে দেওয়া আছে এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের দেশটা হলো ইউনিয়ন অফ স্টেটস। আর্টিকেল 2 কি বলছে? আমরা নতুন কোনো স্টেটকে, নতুন কোনো টেরিটরিকে অ্যাকোয়ার করতে পারি। আর্টিকেল 3 কি বলছে? যে পার্লামেন্ট ক্যান অল্টার দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং স্টেটস। যে সমস্ত স্টেট অলরেডি রয়েছে তাদের বাউন্ডারিকে আমরা অল্টার করতে পারি। আর্টিকেল 4 কি বলছে?
যে এই যে আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3 এই দুটোকে করার জন্য আমাদের আর্টিকেল 368 ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, সো আর্টিকেলগুলো আমরা পড়লাম, কীভাবে আমরা কোনো একটা স্টেটের বাউন্ডারিকে চেঞ্জ করতে পারি সেটা পড়লাম, কীভাবে নতুন স্টেট তৈরি হয়েছে, সেই প্রথমে 14টা স্টেট ছিল, এখন সেখান থেকে ডবল হয়ে গেছে তার নাম্বার, সেটা কীভাবে হলো সেইগুলো পড়লাম। ওকে, এইবার যদি তোমরা যদি চ্যাপ্টারটা পড়ো দেখবে ইউ উইল ফাইন্ড দিস চ্যাপ্টার ভেরি ইজি, বিকজ ইউ হ্যাভ দ্য বেসিক আইডিয়া ইন ইউর মাইন্ড যে কীভাবে all the things are working. Okay, that is it about the union and the territories. Okay, সো আজকে আমাদের যে দুটো টপিক রয়েছে তার মধ্যে একটা কমপ্লিট হলো যে ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরিজ। এবার আমরা দেখব অ্যাবাউট দ্য সিটিজেনশিপ। ওকে, সো শ্যাল উই প্রসিড? সিটিজেনশিপ শুরু করবো তাহলে। Should we start citizenship? Okay, so citizenship দেখো, we are starting, যেমন আমি প্রথমে শুরু করার সময় বলেছিলাম যে আমরা যাব অ্যাক্ট ওয়াইজ, আর্টিকেল ওয়াইজ। তাহলে আর্টিকেল 1, 2, 3, 4 আমরা শেষ করে ফেলেছি, আর্টিকেল 5 to 11 আমরা পড়ব এখন ইন দ্য সিটিজেনশিপ পোর্শন, বিকজ পার্ট 1 talks about our union and its territories, এবং পার্ট 2 বলছে সিটিজেনশিপ সম্পর্কে। কোন আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11। ক্লিয়ার? ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস পার্টস অ্যান্ড দিস আর্টিকেলস, দেয়ার ইজ নো ওয়ে আউট আদার দ্যান দিস। ক্লিয়ার? ওকে, ভেরি বেসিক থিংস যেটা সিটিজেনশিপের প্রথমে দেওয়া আছে সেটা হলো আমাদের দেশের যত নাগরিক আছে, দেশের যত বাসিন্দা আছে, নাগরিক বললে হবে না, দেশের যত বাসিন্দা আছে ইন বেঙ্গলি, তাদেরকে দুটো ভাগে ভাগ করা সম্ভব। একটা হলো সিটিজেন আর একটা হলো এলিয়েন। সিটিজেন কারা আমরা দেখব, এলিয়েন কারা এলিয়েনটা বলে দিই এখানেই। এলিয়েন হলো তারাই যারা সিটিজেন নয়। ওকে, যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসছে, তারা ঘুরতে এসছে, তারা এখানে রয়ে গেছে, তারা ইলিগাল মাইগ্রেন্ট যে কোনোভাবেই হোক, তারা আমাদের দেশে এসছে বাইরের কোনো দেশ থেকে, তো তাদেরকে বলা হবে এলিয়েন। এলিয়েন মানে শুধুমাত্র এরকমই নয় যারা প্লুটো থেকে আমাদের দেশে এসছে কিংবা অন্য কোনো গ্রহ থেকে এসছে, এরকম না। এলিয়েন মানে হলো বহিরাগত, যারা অপরিচিত। ওকে, পরিচিত নয়। এবার এলিয়েনের মধ্যেও দুটো ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন অ্যান্ড এনিমি এলিয়েন। ফ্রেন্ডলি এলিয়েন কাদের বলা হচ্ছে? যেই সব দেশের সাথে আমাদের কোনো যুদ্ধ কিংবা কোনো বাজে সম্পর্ক কিংবা কোনো এই ধরনের কোনো প্রবলেম নেই, তারা হচ্ছে এনিমি এলিয়েন। যেমন আজকে যদি পাকিস্তান থেকে কিছু লোক আসে, ওকে, কিংবা চীন থেকে কোনো লোক আসে, তাদেরকে কিন্তু আমরা যে ট্রিট করব সেটা মোস্ট প্রবাবলি এনিমি এলিয়েনের মধ্যে ট্রিট করব। কিন্তু যদি রাশিয়া থেকে কোনো লোক আসে আমাদের দেশে, তাহলে আমাদের কনস্টিটিউশন কিন্তু তাকে এনিমির মতো মোটেই ট্রিট করবে না, তাকে ফ্রেন্ডলি এলিয়েনের মতোই ট্রিট করা হবে। ওকে, সো সিটিজেন অ্যান্ড এলিয়েনের টু পার্টস, ফ্রেন্ডলি এলিয়েন অ্যান্ড এনিমি এলিয়েন। ক্লিয়ার? ভেরি বেসিক থিং, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইট ইজ গিভেন। এইবার দেখো কিছু কিছু জিনিস দেওয়া আছে তারপরে, যে কোন কোন রাইটস উই হ্যাভ ফর আওয়ার সিটিজেন্স, বিকজ আমরা সমস্ত রাইট তো সবাইকে দিতে পারবো না। যারা সিটিজেন আমাদের দেশের, তাদেরকে আমরা এই বিশেষ কিছু রাইটস দেবো। যেমন আর্টিকেল 15, 16, 19, 29 অ্যান্ড 30, এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, কি কি ফান্ডামেন্টাল রাইটস? রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি, রাইট টু কালচারাল এডুকেশনাল রাইটস, রাইট টু ভোট। এই যে রাইটসগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড লিগাল রাইটস অ্যান্ড অল দিস থিংস, এইগুলো দেওয়া হবে আমাদের সিটিজেনকে। ভেরিয়াস অফিস বলতে কি বলা হচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই ভেরিয়াস অফিস? যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিএজি, দিস কাইন্ড অফ থিংস, এগুলো শুধুমাত্র তাদের জন্যই অ্যাভেলেবেল যারা আমাদের সিটিজেন, নট ফর এনি
এলিয়েন, এনিমি এলিয়েনের জন্য তো নয়, ফ্রেন্ডলি এলিয়েনের জন্য নয়। ওকে, তাহলে এই যে রাইটসগুলো, অল দিস থিংস, আর্টিকেল 15, 16, 19, 29, 30, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো, ভোটিং রাইটস, ওকে, এছাড়া ভেরিয়াস অফিস যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, এই অফিসগুলো সিটিজেনরাই শুধু পেতে পারবে। অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিসগুলো শুধুমাত্র তাদের জন্যই যারা সিটিজেন, তাদের জন্যই শুধুমাত্র ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু এগুলো এগেইন এমসিকিউতে ভেরি মাচ ইট ক্যান কাম, নো ওয়ে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। ওকে 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 ওকে, সো দিস ইজ ইট। নেক্সট স্লাইড, লেট আস সি। So as we completed up to Article 4, we are now resuming from Article 5. Article 5 কি বলছে? Article 5 বলছে সেইটাই যে কারা কারা সিটিজেন, আমাদের দেশের সিটিজেন কারা। তো আর্টিকেল 5 বলছে যারা রিসাইডিং, আমাদের দেশে যারা রয়েছে তাদের সম্পর্কে কথা বলছে আর্টিকেল 5, যারা বাস করছে আমাদের দেশে এই মুহূর্তে। এই মুহূর্তে মানে কি, ইন দ্য ইয়ার 1950, অ্যাজ পার 1950। এই আর্টিকেল যতগুলো আছে, এই আর্টিকেলে যা যা বলা হয়েছে, ইউ হ্যাভ টু রিমেম্বার যে এগুলো কিন্তু সমস্ত 1950 সেই সময়কে আধার করে ভাবতে হবে, কারণ এটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের ভাষা, আর অরিজিনাল কনস্টিটিউশন মিনস 1950। এনিওয়ে, সো আর্টিকেল 15 কি বলছে? হুএভার, যারা যারা 1950-র মধ্যে আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, you have to notice here, আনডিভাইডেড ইন্ডিয়া, দিস ওয়ার্ড ইজ ইউজড ইন ইউর বুক অলসো, এভরিথিং। আচ্ছা, যেগুলো যেগুলো আমি বলছি সমস্ত কিছু কিন্তু লক্ষ্মীকান্তে ডিটেলে বলা আছে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট ওপেন ইউর বুক, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং। সো ইয়া, তাহলে যারা যারা 1950-র আগে আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, আমাদের দেশে মানে আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, দে আর অল আওয়ার সিটিজেন্স, অথবা তাদের প্যারেন্টস যদি আমাদের দেশে জন্মগ্রহণ করে থাকে এবং তারা যদি বাইরেও, ধরো তোমার মা বাবা এই দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু তুমি কোনো কারণে বাইরে জন্মগ্রহণ করেছো, তাহলেও তুমি ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে। ওকে, এছাড়া আর কি বলছে? Or if he has been ordinarily resident in India for 5 years immediately before the commencement of the prosecution, যদি কোনো লোক আমাদের দেশে জন্মগ্রহণ নাও করে থাকে কিন্তু সে যদি আমাদের কনস্টিটিউশন মানে 1950-র আগে 5 বছর আগে, অর্থাৎ 1945 থেকে যদি কন্টিনিউয়াসলি আমাদের দেশে বসবাস করে থাকে, ইন্ডিয়ায় বসবাস করে থাকে, তাহলে সে আমাদের সিটিজেনশিপ ডাইরেক্টলি পেয়ে যাবে বাই আওয়ার কনস্টিটিউশন। ক্লিয়ার? তাহলে 1950-র মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা পাবে, আর যারা জন্মগ্রহণ করেনি আমাদের দেশে কিন্তু গত 5 বছর ধরে আমাদের দেশে বসবাস করছে, তারাও সিটিজেনশিপ পাবে অ্যাজ পার আওয়ার 1950। ওকে ওকে, সাউন্ডে কোনো প্রবলেম? বাকিরা বলো সাউন্ডে কোনো প্রবলেম? বাকিরা বলো একটু, সাউন্ডে কোনো প্রবলেম? Okay, then just wait a minute. Just wait a minute. I am trying to do something basically. এবার দেখো সাউন্ড ক্লিয়ার কিনা জানাবে। সাউন্ড ক্লিয়ার হয়নি এখন?
ওকে, দেন ওয়েট। এবার দেখো, সাউন্ড ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? ওকে ওকে, সো শ্যাল আই রিজিউম? শুরু করি। ওকে, তো যেটা বলছিলাম, বর্ন ইন ইন্ডিয়া, ওকে, এগুলো তো হলো। তাহলে যারা ইন্ডিয়ায় জন্মেছে, অর্থাৎ যাদের যাদের এক সেকেন্ড, ওকে, যারা যারা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে বিফোর 1950, আর যারা গত 5 বছর ধরে অর্থাৎ 1945 থেকে রয়েছে, তারা সবাই কিন্তু আন্ডার আর্টিকেল 5, তারা সবাই ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে। ফাইন, নেক্সট আর্টিকেল 6। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, আর্টিকেল 5 কাদের সম্পর্কে কথা বলছে? যারা বসবাস অলরেডি করছে, হু আর রিসাইডিং হিয়ার, তাদের সম্পর্কে বলা হচ্ছে ইন আর্টিকেল 5। আর আর্টিকেল 6-এ কাদের সম্পর্কে বলা হচ্ছে? হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া। তাহলে প্রত্যেকটা আর্টিকেলের আলাদা আলাদা পারপাস আছে। আর্টিকেল 5 বলা হচ্ছে যারা বসবাস করছে এতদিন ধরে ইন্ডিয়ায়, আর আমাদের আর্টিকেল 6-এ বলা হচ্ছে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়ায় এসছে। তাদের জন্য কি? তাদের জন্য এইরকম, যদি সে, মানে যার, যে ব্যক্তির কথা বলা হচ্ছে, সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস কেউ একজন ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে থাকে। ইন্ডিয়া মানে আমি কিন্তু বারবার বলছি, আনডিভাইডেড ইন্ডিয়া, এখনকার ইন্ডিয়া নয়, আনডিভাইডেড ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যখন সমস্ত কিছু একসাথে ছিল, সেই সময়কার কথা বলা হচ্ছে। সেই সময় যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, তার হয় সে অথবা তার বাবা মা অথবা তার প্যারেন্টস, এদের মধ্যে যদি, গ্র্যান্ড প্যারেন্টস, এদের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, তাহলে সে আমাদের দেশে এসে আমাদের সিটিজেনশিপ পেতে পারবে। কিন্তু কিন্তু এটার একটা নিয়ম আছে। কীরকম একটা কন্ডিশন আছে, যে 1947-এ দেখো আমরা পেয়ে গেছি আমাদের ইন্ডিপেন্ডেন্স। তাহলে 1947 থেকে শুরু করে 1948, এই যে প্রায় 1 বছর, যদি কেউ মাইগ্রেট করতে চায় পাকিস্তান থেকে, এই 1 বছরের মধ্যে তাদেরকে চলে আসতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট? যদি আমাদের দেশের সিটিজেনশিপ কেউ পেতে চায়, যদি কোনো মাইগ্রেটেড কোনো কেউ, যে আমি পাকিস্তান থেকে ইন্ডিয়ায় থাকবো, ইউ আর ওয়েলকাম। কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার যে তোমাকে 1948-এর আগে আমাদের দেশে চলে আসতে হবে, মানে ইন্ডিয়ায় চলে আসতে হবে। যদি তারপরে আসো, তারপরে আসলে কি হবে না? ইয়া, অবভিয়াসলি হবে। তারপরে আসলেও ইউ আর ওয়েলকাম, বাট দেয়ার ইজ আ এগেইন সাম কন্ডিশন। কি? তোমাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর এ রেজিস্ট্রেশন, যে আই ওয়ান্ট টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সেটার জন্য তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেটার জন্য আবার একটা কন্ডিশন আছে, যে এই রেজিস্ট্রেশনের যে ডেট, তার আগে 6 মান্থস তোমাকে আমাদের দেশের বসবাস করতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট? এটা কেউ বুঝতে পারলে না পারলে না একবার আমাকে বলো। আর্টিকেল 6-এ প্রবলেম। আর্টিকেল 6 বলছে যারা মাইগ্রেট, আর্টিকেল 6 বলছে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে আসছে ইন্ডিয়ায়, তাদের জন্য আমরা আর্টিকেল 6টা নিয়ে কথা বলছি। ওকে, কি বলছি? যদি তুমি মনে করো, আমি তোমার কথাই বলছি, যে শুনছো আমি তার কথা বলছি, যারা যারা শুনছো, ধরো তোমরা পাকিস্তান থেকে ইন্ডিয়ায় আসছো, তাহলে তোমার কি কি কন্ডিশন থাকতে হবে? এবার 1947-এ পার্টিশন হয়ে গেছে, তো তোমার ইচ্ছে যে তুমি ইন্ডিয়ায় চলে আসবে, ওকে, ইউ আর ওয়েলকাম। বাট একটা কন্ডিশন আছে। এমন হতে পারে না যে তুমি হয়তো এসছো আরব থেকে এসে তুমি
পাকিস্তানে ছিলে 2 বছর এবং সেখান থেকে তুমি ইন্ডিয়ায় আসছো, এই রকম হলে হবে না। তোমার জন্ম আনডিভাইডেড ইন্ডিয়ায় হতে হবে, এইটা বুঝতে পেরেছো? আনডিভাইডেড ইন্ডিয়ায় হতে হবে। তুমি অন্য আনডিভাইডেড ইন্ডিয়া মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই সম্পূর্ণটা যখন একসাথে ছিল তার মধ্যে তোমার জন্ম হতে হবে, তোমার অথবা তোমার প্যারেন্টস অথবা তোমার গ্র্যান্ড প্যারেন্টস এদের মধ্যে কোনো একজনের জন্ম, বার্থ এই আনডিভাইডেড ইন্ডিয়ায় হতে হবে, এর বাইরে হলে হবে না। ক্লিয়ার? এইবার যেটা, তুমি আমাদের ইন্ডিয়ায় আসতে পারো, তোমার জন্ম হয়ে গেছে, ওকে স্যার আমার ইন্ডিয়ায় জন্ম, আনডিভাইডেড ইন্ডিয়ায়, ওকে ইউ আর ওয়েলকাম। কিন্তু 1947-এ তুমি আসার তোমার সময় মার্জিন শুরু হচ্ছে, 1947-এ পার্টিশন হলো, তারপরে তুমি আসবে, কিন্তু তোমাকে 1948-এর আগে চলে আসতে হবে। যদি 1948, জাস্ট থিঙ্ক অ্যাবাউট আর লাইন, ইউনো, একটা লাইনের মতো ভাবো, যেখানে একটা দাগ হচ্ছে 1947, একটা 1948। ওকে, মনে করো একটা লাইন, সেখানে এটা হচ্ছে 1947, এটা হচ্ছে 1948, এখান থেকে তোমার টাইম শুরু হচ্ছে, এখানে তোমার টাইম শেষ হচ্ছে। তাহলে তুমি পাকিস্তান থেকে যখন আসছো তোমাকে এই টাইমিংয়ের মধ্যে ইন্ডিয়া ঢুকে পড়তে হবে। ওকে, এইটা হচ্ছে 1948-এর টাইম লাইন। এবার এর পরে যদি তুমি আসো তাহলে কি তুমি ইন্ডিয়ার কোনো নাগরিকত্ব পাবে না? অবশ্যই পাবে। কিভাবে পাবে? এর পরে যদি তুমি আসো তাহলে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। কীরকম রেজিস্ট্রেশন? একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনটা করারও আবার একটা রুল আছে। কীরকম রুল? না, তোমাকে যেই ডেটে তুমি রেজিস্ট্রেশন করছো তার আগে অ্যাটলিস্ট 6 মাস তোমাকে ইন্ডিয়ায় বসবাস করতে হবে। ক্লিয়ার? 1948-এর মধ্যে তোমায় ঢুকে পড়তে হবে। যদি 1948-এ ঢুকতে না পারো তারপরে আসো তাহলেও কোনো অসুবিধে নেই, কিন্তু যেদিন তুমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে তার আগে অন্তত 6 মাস এরকম থাকতে হবে যে তুমি ইন্ডিয়ায় বসবাস করেছো। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আমাকে জানাও 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 ক্লিয়ার কিনা জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর্টিকেল 6 ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, এইবার আমরা চলে যাব আর্টিকেল 7-এ। আর্টিকেল 7 কি বলছে? তাহলে আর্টিকেল 5 বলেছিল কাদের? যারা বসবাস করছে ইন্ডিয়া তাদের সম্পর্কে। আর্টিকেল 6 বলছে যারা পাকিস্তান থেকে এসছে তাদের সম্পর্কে। আর্টিকেল 7 বলবে যারা ইন্ডিয়ায় ছিল। ওকে, তাহলে এটা মনে করো ইন্ডিয়া, এটা মনে করো পাকিস্তান, তাহলে এরা ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে এবং আবার দুদিন পরে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় ফিরে এসছে। এই যে সংখ্যক মানুষগুলো আছে তাদের নিয়ে কথা বলছে কে? আর্টিকেল 7। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এইবার এরা যে এই যে গেছে, এই ডেটটা কি? মনে করো আমাদের কনস্টিটিউশন থেকে যেটা বলা হচ্ছে যে 1947, মার্চ 1947, তুমি যদি এর আগে চলে গিয়ে থাকো, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট? তুমি ইন্ডিয়ায় ছিলে, মনে করো এতদিন পর্যন্ত তোমার ইন্ডিয়াতেই জন্ম, তুমি ইন্ডিয়াতেই বড় হয়েছো, এবার 1947-এ তুমি পাকিস্তানে চলে গেছো, যে আমি আর ইন্ডিয়া থাকবো না, আমার আর ভালো লাগছে না ইন্ডিয়া, পাকিস্তানে গিয়ে থাকবো। পাকিস্তানে চলে গেছো, কিন্তু তোমার পাকিস্তানে গিয়েও আর ভালো লাগলো না, মনে করলো যে না আমি যেখানে জন্মেছি আমার সেটাই ভালো, আমি সেই দেশেই ফিরে যেতে চাই, আমি পাড়ার লোকদের মিস করছি, সো আমি আবার পাড়ার লোকের কাছে ফিরে যাবো। সেই জন্য তুমি আবার পাকিস্তান থেকে আবার ইন্ডিয়ায় ফিরে এলে। তাদের জন্য কিছু আলাদা নিয়ম আছে। কীরকম আলাদা নিয়ম? আসলে নিয়মটা কিছু আলাদা নয়, এর আগে আমরা যে নিয়মটা দেখলাম সেইটার মতোই সমান। কীরকম? তারা যখন ইন্ডিয়ায় আসবে সেখানে এসে তাদের একটা কি করতে হবে, তারা ইন্ডিয়া এলো, এবার তাদেরকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। একই কন্ডিশন, তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও তোমাকে 6 মাস সেই রেজিস্ট্রেশনের আগে ইন্ডিয়ায় বসবাস করতে হবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। যারা ইন্ডিয়ায় বেড়ে উঠেছে, ইন্ডিয়ায় জন্মেছে, তারা হয়তো পাকিস্তানে কোনো কারণে চলে গেছিলো, আবার পাকিস্তান থেকে তারা ইন্ডিয়ায় ফেরত এসছে, ইন্ডিয়ায় ফেরত আসার পরেও তারা ন্যাশনালিটি পাবে, কিন্তু তাদের জন্য যেটা করতে হবে সেটা হলো তাদেরকে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে 6 মাস ধরে ইন্ডিয়ায় আগে বসবাস করতে হবে, তারপরে তারা রেজিস্ট্রেশন করার অধিকার পাবে। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 5, 6, 7 বলা হয়ে গেল। আর্টিকেল 8, আর্টিকেল 8 কাদের নিয়ে আমরা কথা বলবো?
আউটসাইডার, যারা ইন্ডিয়ার বাইরের লোক। কীরকম? তারা ইন্ডিয়ার বাইরে বসবাস করে, ওকে, তারা ইন্ডিয়ায় থাকেই না, দে আর লিভিং আউট অফ ইন্ডিয়া, কিন্তু তাদের প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়ান ছিল। মাইন্ড ইট, তাদের প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টসকে ইন্ডিয়ান হতে হবে। তাহলে তারা কিভাবে ইন্ডিয়ান হতে পারবে? সেই মানুষগুলো তারা সেই দেশে, মনে করো তুমি আজকে আমেরিকায় আছো, ঠিক আছে, তুমি ইন্ডিয়ায় কোনোদিন আসোনি, তোমার ঠাকুরদাদা ইন্ডিয়ান ছিল, ঠিক আছে, তো তুমিও ইন্ডিয়ান হতে পারবে। কিভাবে হতে হবে? না, তোমার জন্মের পরে তোমার মা বাবা যদি তোমাকে আমেরিকার যে ইন্ডিয়ান এমবেসি আছে, ইন্ডিয়ান দূত আছে আমেরিকায়, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ আমেরিকায় আছে, সেইখানে তোমার বার্থটাকে ওখানে ওখানে রেজিস্টার করাতে হবে যে হ্যাঁ আমাদের একটা এই যে আমাদের মেম্বার, সে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে চায়। তাহলে এইভাবে যদি রেজিস্টার করানো হয় অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 8 অফ আওয়ার কনস্টিটিউশন অ্যাজ পার 1950, তাহলে তুমিও আমাদের ইন্ডিয়ার সিটিজেনশিপ পেতে পারবে। ক্লিয়ার? এই পর্যন্ত হলো আর্টিকেল 8। তাহলে আর্টিকেল 5, 6, 7, 8 ক্লিয়ার? নাও আর্টিকেল 8, আর্টিকেল 9। আর্টিকেল 9 কি বলছে? ভেরি ভেরি সিম্পল থিং। আর্টিকেল 9 বলছে ইট টক্স অ্যাবাউট সিঙ্গেল সিটিজেনশিপ। এটা এইরকমটাই বলছে যে আমাদের ইন্ডিয়ার সিটিজেনশিপ হলো সিঙ্গেল, আমরা কোনো রকমভাবেই অন্য কোনো দেশের সিটিজেনশিপকে অ্যালাউ করবো না। ধরো মনে করো তুমি আজকে ইন্ডিয়ার সিটিজেনশিপ, তুমি কালকে আমেরিকায় গেলে এবং আমেরিকায় গিয়ে তুমি আমেরিকার সিটিজেনশিপ নিলে, অটোমেটিকলি তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আর্টিকেল 9 বলছে যে আমরা দ্বিতীয় কোনো সিটিজেনশিপ নিয়ে কথা বলি না। এখন যদি তুমি আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আমেরিকায় যারা বাস করে তারা আমেরিকার একটা সিটিজেনশিপ আছে যে হ্যাঁ এটা আমেরিকায় বাস করে, আর মনে করো আমেরিকার একটা স্টেট হলো টেক্সাস, টেক্সাসের একটা সিটিজেনশিপ আছে। সো এইরকম দুটো আলাদা আলাদা সিটিজেনশিপ আমেরিকায় আছে, বা এরকম অন্যান্য দেশেও থাকতে পারে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম নয়। অ্যাজ পার আর্টিকেল 9 অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন উই আর হ্যাভিং সিঙ্গেল সিটিজেনশিপ, অ্যান্ড যদি আমরা অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিই তাহলে এই সিঙ্গেল সিটিজেনশিপ থেকে আমরা বাদ চলে যাব। এটা আমরা পরে দেখবো আরও ডিটেলে। আর্টিকেল 10 কি বলছে? এভরিওয়ান হ্যাজ টু প্রুভ হিজ সিটিজেনশিপ অনলি ওয়ান্স। ওকে, যখন তোমরা কলেজে পড়েছো তোমাদের প্রত্যেক বছর কলেজে গিয়ে ভর্তি হতে হয়েছে। তোমরা প্রথমে তো একবার ভর্তি হলে অনেক কষ্টে কলেজে, দ্বিতীয়বার মানে ফার্স্ট ইয়ার হয়ে গেলো, আবার যখন সেকেন্ড ইয়ারে উঠলে আবার ভর্তি হতে হলো, আবার থার্ড ইয়ারে উঠলে আবার ভর্তি হতে হলো, আবার যদি কেউ মাস্টার্স করে থাকো আবার ভর্তি হতে হলো। কিন্তু আমাদের ইন্ডিয়ার সিটিজেনশিপের ক্ষেত্রে এরকম নয়। সে যদি একবার প্রুভ করতে পারে যে হ্যাঁ আমি ইন্ডিয়ার সিটিজেনশিপ হয়ে গেছি, তাহলে দ্বিতীয়বার আর তাকে প্রমাণ করার প্রয়োজন নেই যে সে ইন্ডিয়ার সিটিজেন কিনা। ক্লিয়ার? ইট ইজ told in our article 10. And finally our article 11. article 11 কি বলছে? article 11 বলছে যে this is something ultimate power given to our parliament, যে আমাদের পার্লামেন্ট, our parliament can make laws according to its wish, according to as per it thinks fit. আমাদের পার্লামেন্ট যদি মনে করে যে আমাদের এখন এই রকম একটা ল বানানো দরকার যে আজকে থেকে আর কোনো মাইগ্রেন্টকে আমরা আমাদের দেশে ঢুকতে দেবো না, তাকে আমরা সিটিজেনশিপ দেবো না, তাহলে এটা আমাদের পার্লামেন্টের হাতে এই অধিকারটা আছে। ক্লিয়ার? পার্লামেন্ট যদি মনে করে যে আমরা 2010 পর্যন্ত যে কজন আমাদের দেশে এসেছে তারা ঠিক আছে, তারপরে যতজন আমাদের দেশে এসেছে তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো না, দ্যাট ইজ অলসো ফাইন। কারণ আমাদের পার্লামেন্টের হাতে এই পুরো ক্ষমতা দেওয়া আছে বাই দ্য আর্টিকেল 11 অফ আওয়ার কনস্টিটিউশন। ওকে, সো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1957, 60, 85, 86 আপ টু 2019, যেহেতু আর্টিকেল 11-এ বলা হয়েছে যে আমাদের পার্লামেন্ট ক্যান মেক লজ সময় মতো, প্রয়োজন মতো, সেই জন্য আমরা দেখতে পেয়েছি অজস্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, যেটা শুরু হয়েছে 1957 থেকে। অবভিয়াসলি 1955-এ ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছে, তারপরে যখন অ্যামেন্ডমেন্ট শুরু হলো 1957 থেকে শুরু করে 2009 রিসেন্টলি গত বছর যেটা নিয়ে এত ঝামেলা হলো, সেটাও কিন্তু ঠিক এইরকমই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা। ক্লিয়ার? এটার একটাই কারণ, সেটা হলো আর্টিকেল 11, যে আমাদের পার্লামেন্টের হাতে সিটিজেনশিপ নিয়ে যা খুশি করার ক্ষমতা রয়েছে। ক্লিয়ার আপ টু হিয়ার? এইবার
তাহলে আমাদের আর্টিকেল 5, 6, 7, 8, 9, 10, 11 কমপ্লিট হয়ে গেল। মাইন্ড ইট, আর্টিকেল 1 থেকে শুরু করা হয়েছে, 11 পর্যন্ত আজকে কমপ্লিট করেছি। এগেইন অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কিভাবে আমরা সিটিজেনশিপ পেতে পারি, কিভাবে সিটিজেনশিপ পেতে পারি। আমাদের যদি জন্ম হয় ইন্ডিয়ায়, অবভিয়াসলি আমরা সিটিজেনশিপ পেতে পারি। বাই ডিসেন্ট, তোমার ইন্ডিয়ায় জন্ম নয়, তোমার আমেরিকায় জন্ম, তোমার রাশিয়ায় জন্ম, তোমার ইংল্যান্ডে জন্ম, তোমার ইন্ডিয়ায় জন্ম নয়, এবং তুমি ওখানেই রয়েছো, এমনকি তোমার ওখানে তুমি ইন্ডিয়ায় আসোইনি কোনোদিন, তবুও তুমি ইন্ডিয়া সিটিজেনশিপ পেতে পারো। কিভাবে? যদি তোমার প্যারেন্টসের মধ্যে কোনো একজন ইন্ডিয়ান হয়ে থাকে। এবার এটা ডিটেইলে ডেট ওয়াইজ কোন বছর থেকে কোন বছরের কী কী নিয়ম আছে এগুলো সমস্ত বইতে দেওয়া আছে, অবশ্যই পড়বে। পড়ে বুঝতে না পারলে আমাকে আমাকে জানাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানোই, সেখানে তোমরা জানাবে। I can make you understand next day again. So by descent means বংশ পরম্পরা, তোমার মা বাবা, তোমার প্যারেন্টস যদি ইন্ডিয়ান হয়ে থাকে তুমিও ইন্ডিয়ান হবে। বাই রেজিস্ট্রেশন আর ন্যাচারালাইজেশন, এই দুটোর ক্ষেত্রে প্রসেসটা অলমোস্ট একই, কিন্তু এখানে একটা ক্যাচ। হোয়াট ইজ দ্য ক্যাচ হিয়ার? রেজিস্ট্রেশন হলো তাদের জন্যই যারা কোনো না কোনোভাবে ইন্ডিয়ার সাথে রিলেটেড, হয়তো তাদের গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কোনো একজন ইন্ডিয়ান অরিজিন। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? মনে করো তোমার দিদা ইন্ডিয়ায় ছিল, তোমার বাদ বাকি তোমার দাদু, তোমার প্যারেন্টস এবং তুমি প্রত্যেকের জন্ম বাইরে, তবুও তুমি ইন্ডিয়ায় এসে ইন্ডিয়া সিটিজেনশিপ পেতে পারবে। কিভাবে? বাই দ্য রেজিস্ট্রেশন। তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে? সেটার প্রসিজিওর বইতে দেওয়া আছে, যে তোমাকে ইন্ডিয়ায় এসে 7 বছর থাকতে হবে এবং তারপরে তুমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা হলো রেজিস্ট্রেশন তাদের জন্যই যারা ইন্ডিয়ার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। ক্লিয়ার? বাই ন্যাচারালাইজেশন মিন্স এটা হচ্ছে ফরেনার্সদের জন্য, যারা ইন্ডিয়ার সাথে কোনোভাবেই রিলেটেড নয়। সে হঠাৎ করে রাশিয়া থেকে ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ার কালচার তার খুব ভালো লেগে গেছে, তাই সে ইন্ডিয়ায় থাকবে। এইবার সে কিভাবে সিটিজেনশিপ পাবে? তাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া হবে। তার কীভাবে দেওয়া হবে না, তাকে সে অ্যাপ্লিকেশান করতে পারবে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এবং তাকে বলতে হবে যে হ্যাঁ, আমি ইন্ডিয়ার কনস্টিটিউশনকে মেনে চলবো, ইন্ডিয়ার রুলস মেনে চলবো, ইন্ডিয়ার যতগুলো ভাষা আছে 8 শিডিউলে তার মধ্যে কোনো একটা সে জানে, এইরকমও হতে হবে। এইরকম কিছু প্রসিজিয়ার দেওয়া আছে, ইউ হ্যাভ টু রিমেম্বার। সো বাই অ্যান্ড লার্জ, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা সিটিজেনশিপকে অ্যাকোয়ার করতে পারি। ক্লিয়ার? দিজ আর দ্য প্রসেসেস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। নেক্সট, লস অফ সিটিজেনশিপ। তাহলে আমরা তো সিটিজেনশিপ পেয়ে গেছি, এবার সিটিজেনশিপ আমরা হারাতে পারি কিভাবে? ওকে, এটা একটা কোশ্চেন আসতে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে সিটিজেনশিপকে আমরা হারাতে পারি। অবভিয়াসলি আমরা হারাতে পারি। কিভাবে? রিনাউন্সিয়েশন মিন্স ইফ ইউ গিভ আপ দ্য সিটিজেনশিপ ভলেন্টারিলি। মানে তুমি বললে কালকে যে আমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছি, আমি আর এই সিটিজেনশিপ নিয়ে কী করবো, আমি দেশে বিদেশে ঘুরে বেড়াবো, চারদিকে থাকবো, ফলমূল খাবো, সো আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার সরকারের কোনো হেল্পের প্রয়োজন নেই, আমি ভোটও দেবো না, আমার জন্য সরকারকে চিন্তাও করতে হবে না, আমি আমার সিটিজেনশিপকে ভলেন্টারিলি গিভ আপ করছি, ছেড়ে দিচ্ছি। রিনাউন্সিয়েশন, ইয়েস ইউ ক্যান ডু। তুমি রিনাউন্সিয়েশনের মাধ্যমে তোমার ওন উইলের মাধ্যমে এই কাজটা করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। টার্মিনেশন মিন্স এইটা হচ্ছে আর্টিকেল 9, যেটা একটু আগে বললাম যে সিঙ্গেল সিটিজেনশিপ। তুমি যদি কোনো কারণে ইন্ডিয়া ছাড়া দ্বিতীয় কোনো কান্ট্রির সিটিজেনশিপ গ্রহণ করো, তাহলে তোমার আর তোমাকে আর চেষ্টা করতে হবে না, ইন্ডিয়ার গভর্নমেন্ট নিজে থেকেই তোমাকে ইন্ডিয়ার সিটিজেন থেকে বার করে দেবে। ইন্ডিয়ার সিটিজেনশিপ তোমার থেকে কেড়ে নেওয়া, তোমার থেকে নিয়ে নেওয়া হবে, তুমি আর ইন্ডিয়ার সিটিজেন থাকবেই না অটোমেটিক্যালি। ইউ ডোন্ট নিড টু ট্রাই এনিথিং। তো তোমার যদি দরকার নেই আমার ইন্ডিয়ার সিটিজেনশিপ, তুমি চলে যাও আমেরিকায়, তুমি চলে যাও রাশিয়ায়, তুমি চলে যাও চায়নায়, চলে যাও পাকিস্তানে, এবং সেখানকার সিটিজেনশিপ নিয়ে নাও, অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ তুমি হারাবে। এটা হচ্ছে টার্মিনেশন। Deprivation is something which is done for the people who has done something crime. যেমন
তুমি ইন্ডিয়ার সিটিজেন, ইন্ডিয়ার এগেনস্টে কিছু করেছো, ইন্ডিয়ার যে এনিমি তার সাথে তোমার কোনো রিলেশন রয়েছে, যখন ইন্ডিয়ার সাথে কোনো দেশের যুদ্ধ চলছে তুমি সেই ইন্ডিয়ার এগেনস্টে যে দেশ আছে তাকে হেল্প করছো, এই সমস্ত ব্যাপারগুলো যদি তুমি করো তাহলে একই রকমভাবেই তোমাকে ইন্ডিয়ার সিটিজেনশিপ থেকে বাদ দিতে হবে, তোমাকে ইন্ডিয়ার সিটিজেন রাখা হবে না। ক্লিয়ার? তাহলে বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন অ্যান্ড বাই ডেপ্রিভিয়েশন। এছাড়াও ডেপ্রিভিয়েশনের মধ্যে আরও বেশ কিছু প্রভিশন রয়েছে, ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু রিড বাই ইয়োর সেলফ। ক্লিয়ার? মোটামুটি এই তিনটে জিনিসই মনে রাখার বিষয়, যে লস অফ সিটিজেনশিপের ক্ষেত্রে রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভিয়েশন। ক্লিয়ার? বেসিক্যালি দিস আর দ্য থিংস ফ্রম দ্য সিটিজেনশিপ। সিটিজেনশিপ তুমি কী কীভাবে পেতে পারো, কী কীভাবে 1950-তে যে অরিজিনাল কনস্টিটিউশন ছিল তার প্রভিশন কী কী ছিল, সে ইন্ডিয়ায় বসবাসকারী লোকদের জন্য কী কী প্রভিশন ছিল, কোন আর্টিকেল ছিল, যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে আসবে তাদের জন্য কোন আর্টিকেল ছিল, যারা মনে করো যারা ইন্ডিয়া থেকে চলে গিয়ে আবার ইন্ডিয়ায় ফিরে আসছে তাদের জন্য কোন আর্টিকেল, মানে তাদের জন্য কি বলছে আমাদের কনস্টিটিউশন, যারা বাইরের দেশে রয়েছে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে চায় তাদের কি কনস্টিটিউশন, তাদের যদি ইন্ডিয়ার সাথে কোনো রিলেশন থাকে, ধরো কেউ একজন বাইরের দেশে রয়েছে, তার কোনো একটা রিলেশন ইন্ডিয়ার সাথে রয়েছে, তার গ্র্যান্ড প্যারেন্টস কিংবা সে কোনোভাবে ইন্ডিয়ার সাথে রিলেটেড, তার জন্য আলাদা প্রভিশন। এমন কোনো ব্যক্তি যে ইন্ডিয়ার সাথে কোনোভাবে রিলেটেড নয় কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে সে আগ্রহী, তার জন্য আলাদা প্রভিশন। এই উপায়ে কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ আমরা গ্রহণ করতে পারি। আর একটা যেটা বিষয় মনে রাখার, ইন্ডিয়ার সিঙ্গেল সিটিজেনশিপ, ইন্ডিয়া কোনো রকমভাবে ডবল বা ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না। আর যদি কেউ ইন্ডিয়ার সিটিজেনশিপ ছেড়ে দেয় রিনাউন্সিয়েশনের মাধ্যমে, তাহলে এই একটা পয়েন্ট মনে রাখতে হবে, তার যদি মাইনার চিলড্রেন থাকে, মানে আজকে যদি তুমি ইন্ডিয়ার সিটিজেনশিপ ছেড়ে দাও, তাহলে তোমার যে চিলড্রেন আছে তার বয়স যদি 18 বছর না হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি সেই চিলড্রেনও কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ হারাবে। ক্লিয়ার? কিন্তু অবভিয়াসলি সে যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে সে ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকতে পারে, সিটিজেন থাকতে পারে। ওকে, সো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট অ্যাবাউট সিটিজেনশিপ। এর বাইরে আর যা কিছু হচ্ছে, যেমন ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এনআরআই কিংবা এই ধরনের যে জিনিসগুলো, এগুলো ভেরি বেসিক থিং, ইউ জাস্ট রিড অনলি ওয়ান্স। এর ডিফারেন্সগুলো একটুখানি পড়বে, যা টেবিল করে দেওয়া আছে একটা শেষের দিকে দেখবে, সেই টেবিল অনুযায়ী পড়বে। ইটস এ ভেরি ইজি টু রিড। বেসিক্যালি যেটুকু বোঝার জিনিস ছিল, যেটুকু কঠিন ছিল, সেটুকু আমি ইজি করার চেষ্টা করেছি, যে কী কীভাবে আমরা ইন্ডিয়ার সিটিজেনশিপ পেতে পারি। যেমন এই যে অ্যাক্টগুলো, আর্টিকেল 5, 6, 7, 8, 9, 10, হুইচ ওয়ার এ বিট কমপ্লিকেটেড, আমি স্বীকার করছি যে হ্যাঁ কমপ্লিকেটেড, কিন্তু যদি তুমি পড়ো, একটু বুঝে পড়ো, লাইন বাই লাইন, ধরে ধরে, ধীরে ধীরে, আস্তে আস্তে করে পড়ো, ইটস নট দ্যাট মাচ টাফ, আই উড সে। সো যদি কোনো ডাউটস থাকে, নাম্বার আছে, কল ইন দিস নাম্বার, আই এম সরি, মেসেজ ইন দিস নাম্বার কল করে পাবে না, কারণ এটা কল করার মতো পজিশনে নেই। হোয়াটসঅ্যাপে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ইন মাই পার্সোনাল চ্যাট। আই উইল ডেফিনেটলি ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দোজ প্রবলেমস ইন মাই নেক্সট সেশন। আশা করি এই আজকের সিটিজেনশিপ সম্পর্কে যেটুকু বোঝানো হলো, মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে সবার। আমাকে একটুখানি জানাও যে কজন রয়েছো, অনেকের ধৈর্য শেষ হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে, যে কজন রয়েছো একটা ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে সিটিজেনশিপ সম্পর্কে। ওকে, এরপরে এর পরের দিন আমরা যেটা করব সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আলোচনা করব। ওকে, ফান্ডামেন্টাল রাইটসের কিছুটা, কারণ ফান্ডামেন্টাল রাইটস আর ভেরি বিগ চ্যাপ্টার, কিছুটা আলোচনা করব। কিন্তু তোমরা এই সিটিজেনশিপ অ্যান্ড দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, দ্যাট ইজ আওয়ার, এর আগে কী করলাম আমরা সিটিজেনশিপের আগে, সেটা হচ্ছে আওয়ার, দ্যাট ইজ কল্ড ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। চ্যাপ্টার দুটো পড়বে, লাইন বাই লাইন পড়বে, স্কিপ করবে না। আচ্ছা, কোনো কোনো জায়গায় যেখানটা বেশি কমপ্লিকেটেড আছে, যেই জায়গাগুলো আমি বলেছি যে এই জায়গাগুলো পড়ে নেবে, মানে মুখস্থ করবে, সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আর যদি মনে করো যে কোনো একটা জায়গা আটকে যাচ্ছে, একান্তই বুঝতে পারছো না, just message me on my WhatsApp number. I will see it in the next day. So that is it for today. Thank you very much for joining this class. I hope তোমাদের একটু হলেও সাহায্য হয়েছে, আর সেটাই আমার লক্ষ্য for this free class.
তোমরা পড়ো, পড়ে যদি প্রবলেম থাকে জানাবে। এগেইন আই এম সেইং থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ক্লাস, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড ফর টুমোরো হ্যাভ এ গুড ডে।